আসসালামু আলাইকুম সবাইকে। মিউট করে দিন। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন ফেসবুক বা জুমে, তারা সবাই একটু আমাকে জানান যে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক, এবং আমাদের যারা আরও বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু আমরা মেনশন করে দিই। ছোটো ভাই, বড় আপু, ছোটো আপু, যারা যারা আছে সবাইকে একটু মেনশন করে দিই। 7টায় ক্লাস আমাদের, কিন্তু ইদানিং 7টায় ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে। আম, অনেকেই আছেন আমাদের সাথে, ফাতেমা হন, সোহাগ, হোসেন, আনিকা। ওকে, ঠিক আছে। ফেসবুকে আছে হানিফ, লোকমান, তুহিন, ফাহমিদা, আয়েশা, সীমা বা সীমা, লোকমান, পলি, রেশমি, অনেকে আছে। ভেরি গুড। আচ্ছা, তো গত ক্লাসে যেটা হয়েছিল, আমরা মোটামুটি ওই যে ভাষা আন্দোলন ভিত্তিক 47-এর পরে যে রাজনীতি, আহ, এবং মানে বিভাগ পূর্ব যে রাজনীতি, আহ, আমাদের 47-এ যে দেশ বিভাগ হয়, সেইটার আগে রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করছিলাম। তারপরে হচ্ছে 47 থেকে 52-এর দিকে যে ভাষা আন্দোলন আরও যা যা হয়েছিল, 6 দফা বা আহ, 6 দফা বা 69-এর গণ অভ্যুত্থান, এই ধরনের যে প্রমিনেন্ট যে ঘটনাগুলো ছিল, ওইখান থেকে আমরা একটু বলছিলাম যে স্লাইড একটু টান দিছিলাম আর কি। জুমের ইয়াটা কি অন করা ভিডিও? আচ্ছা, তাহলে আমাকে তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তো যেহেতু গত ক্লাসে আমরা হচ্ছে মোটামুটি 52-র পরের প্রেক্ষাপটগুলো আলোচনা করছি, মুক্তিযুদ্ধের ডিটেলসটা আমরা আসলে ওইভাবে গত ক্লাসে একটু হয় নাই। তো শুধু স্লাইড আসলে দিয়ে দিলে পড়ে নিয়ে ওটা তো আসলে উচিত না। এই জন্য আজকে আমরা একটু শর্টকাটে জিনিসগুলো একটু দেখে নিব। হ্যাঁ, তো বর্তমানে আসলে দেখা যাবে যে এখনকার কনটেক্সটে যে বিষয়গুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে সাম্প্রতিক সময়ে যা যা ঘটছে সেখান থেকে তো প্রশ্ন আসবেই। সাথে যদি আসলে বলি যে বাংলাদেশের এখন কারেন্ট কনটেক্সটে কালকে ডাকসু ইলেকশন হইল। হ্যাঁ, তো তাই বলে যে এখান থেকে আসলে প্রশ্ন আসবে তা না, এত রিসেন্ট প্রশ্নও আসে না। যারা বিসিএস এর চিন্তাভাবনা করতেছেন বা প্রাইমারি বা আরও যে ইয়াগুলো আছে, ডাকসু অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হিস্ট্রিতেও যদি যান সেখানেও ডাকসুর অবদান আছে। তো খুব বেশি রিসেন্ট পড়তে গিয়ে আবার মাথা টাথা গোলাই ফেলেন না। আর রিসেন্ট আসলে কি পড়তে হবে না পড়তে হবে, এটা সবচেয়ে ভালো হয় কি, পরীক্ষা যখন ডেট দিবে তার আগে 1-2 মাস, আহ, মানে একদম ধরেন যদি পরীক্ষা হয় ডিসেম্বরে, আপনি নভেম্বর ডিসেম্বরে যা যা হয়েছে ওগুলো পড়া বন্ধ করে দিবেন। হ্যাঁ, তো ওইরকম একটা সময় আমরাও হয়তো সাম্প্রতিক নিয়ে আরও ডিটেলসে একদম যে প্রশ্নগুলো, তখন হয়তো সাম্প্রতিকের উপর একটা কোশ্চেন সলভিং ক্লাস বা যে কয়টা লাগে হয়তো আমরা নিতে পারবো। তো বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধ থেকে আসলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, আমরা আসলে কখনোই কোনো ব্যক্তিকে আসলে প্রায়োরিটি দিব না, বা কোনো বিশেষ বস্তু বা সংগঠনকে প্রায়োরিটি দিব না, বরং ঘটনাবলীকে একটু প্রায়োরিটি দিব। এখন আমাদেরকে এইভাবে একটু পড়তে হবে। ঠিক আছে। তো আমাদের আজকে যেই লেকচার, সো এখানে একটু যে 6 দফা কর্মসূচিটা আমি আজকে একটু আবারও আনছি, কারণ হচ্ছে যে গত ক্লাসে তো আমরা এটা নিয়ে বলছিলাম। তো এখানে আমি দেখলাম যে একটা ভুল রয়ে গেছে 5ম দফার বিষয়। আমার মনে হয় যে এইটা নিশ্চয়ই আপনারা আসলে সলভ করে ফেলছেন নিজেরা বাসায়, বাট স্টিল আমার মনে হইলো যে একটু বলে দেওয়া দরকার। 5ম দফাটা একটু আপনারাও বলে ফেলতে পারেন যে 5ম দফাটা কী ছিল। সবগুলা দফা আমার আসলে জানার দরকার নেই, 6 দফার বিষয়টা আসলে আমাদের ওইভাবে দরকার নেই। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান যে 5ম দফাটা কী ছিল, যদি কেউ জেনে থাকেন আর কি। আর না জানা থাকলেও সেটা দোষের কিছু না। হুম, বৈদেশিক বাণিজ্য, ভেরি গুড। মামুন বলছে সবার আগে, ভেরি গুড। এবং উনি ঠিকই বলছেন যে বৈদেশিক বাণিজ্যের
নিয়ন্ত্রণটা আসলে পূর্ব পাকিস্তানেও যেন থাকে, এটাই ছিল আসলে মেইন পয়েন্ট এই 5 নম্বর দফার। আচ্ছা, একটু আমি কিছু জিনিস ঠিক করে নিই। আচ্ছা, ওকে। সো পঞ্চম দফার জিনিসটা কি ছিল, যে বৈদেশিক বাণিজ্যের যে কন্ট্রোল সেটা কার কাছে থাকবে, আমাদের পূর্ব পাকিস্তান বা বাণিজ্যের নিয়ন্ত্রণ, সংক্ষেপে লিখে দিলাম বৈদেশিক বাণিজ্যের নিয়ন্ত্রণ। ঠিক আছে, বৈদেশিক বাণিজ্যের নিয়ন্ত্রণ। ওকে। সো এখন এখানে এই 6 দফার একটা বিষয় গত ক্লাসে মনে হয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে 6 দফাকে আসলে কিসের সাথে তুলনা করা হয়। এই প্রশ্ন অনেকবার আসছে, আসতেও পারে নাও আসতে পারে। সেটা কি বলেন তো, যেটাকে আমরা ওই যে ম্যাগনা কার্টার সাথে তুলনা করি। হ্যাঁ, ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা কি জিনিস হয়তো অনেকেই শুনছেন বা নাম জানেন, বা এটাকে বলা হয় যে আহ, ইংরেজিতে কি বলে বলেন তো? ইংরেজিতে বলে হচ্ছে চার্টার অফ ফ্রিডম বা মুক্তির সনদ। তো চার্টার অফ ফ্রিডম বা হচ্ছে কি বলছি যে মুক্তির সনদ, ইংরেজি যদি আপনি বাংলা করেন, যে কি বললাম যে 6 দফা কর্মসূচিকে আসলে আমরা কি নামে ডাকতাম, চার্টার অফ ফ্রিডম। সো চার্টার অফ ফ্রিডম মানে কি, চার্টার অফ ফ্রিডম মানে হচ্ছে মুক্তির সনদ বা বাঙালির মুক্তির সনদ এরকম বলা হয়তো, আর ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়তো এই 6 দফাকে। ঠিক আছে, আচ্ছা। এবং এই 6 দফার সাথে পরবর্তীতে আমরা 11 দফা গত ক্লাসে পড়ছিলাম, সেই 11 দফাতেও কিন্তু এই 6 দফা আমরা জানি যে সেখানে ইনক্লুডেড। সো এই যে 23 মার্চ 1966 এইটা উপস্থাপন করা হয়, যেগুলো গত ক্লাসে আমরা মনে হয় দেখছিলাম। তো এখানে আর তেমন কিছু বলার নাই। নেক্সট যে ইম্পর্টেন্ট ঘটনাটা ছিল সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তো আসলে আহ, আগরতলা ষড়যন্ত্র মামলা এটাও আসলে আমাদের খুব একটা এই মুহূর্তে হয়তো এখান থেকে খুব একটা কোনো কিছু আসলে জানতে হবে না, বাট এই আগরতলা ষড়যন্ত্র মামলার আবার কিছু কাহিনী আছে যেগুলো আমাদের আসলে আহ, মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে দেখেন, এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা হয়, একটু জাস্ট ঘটনাটা বলি। হ্যাঁ, এখানে তো আসলে আমাদের যা হয়েছে সেটা একটু জানা থাকা উচিত আমাদের। যে 3 তারিখে আসলে একটা মামলা দায়ের করা হয়, পরবর্তীতে 6 তারিখে টোটাল 28 জনকে গ্রেফতার করা হয়। মোট আসামি হচ্ছে 35 জন। 6 জানুয়ারিতে প্রায় 28 জনের মতো তা গ্রেফতার করা হয়। এবং পরবর্তীতে শেখ মুজিব, যিনি তখন অলরেডি কারাগারে ছিলেন, তাকে 17 তারিখ রাতে ছেড়ে দেওয়া হয় এবং আবার ওই ফটক থেকেই তাকে আবার ধরে ফেলা হয়। ঠিক আছে, তো 18 তারিখ বলা যায়, রাত 1টা মানে কি 18 তারিখ। তো এটা নিয়ে একটু জিনিস, সেটা হলো যে কোনো কোনো বইতে লেখা আছে 3 জানুয়ারি, কোনো কোনো বইতে লেখা আছে 6 জানুয়ারি, কোনো কোনো বইতে লেখা আছে 18 জানুয়ারি। তো এটা একটু, কখন আপনি এই জিনিসগুলা কনফিডেন্টলি বলতে পারবেন, যখন ওই হিস্ট্রিটা জানবেন। মামলা দায়ের হয় 3 জানুয়ারি, কিন্তু আহ, কি বলে 6 জানুয়ারি হচ্ছে, 6 জানুয়ারি ডেটটা কেন আসছে আমাদের বইগুলাতে বা সামনে কেন আসছে, কারণ 6 জানুয়ারিতে হচ্ছে মেজরিটি লোকদেরকে আটক করা হয় বা গ্রেফতার করা হয়। আর শেখ মুজিব তো তখন অলরেডি জেলে ছিলেন, তাকে 17 তারিখ রাত্রে ছেড়ে দিয়ে আবার কি বন্দি বা গ্রেফতার দেখানো হয় আর কি। এখন বিষয় হচ্ছে যে এই যে মামলা যে প্রত্যাহার হয়, এই মামলা প্রত্যাহারের ব্যাকগ্রাউন্ডটা কি। তো মামলা প্রত্যাহারটা আসলে স্বাভাবিকভাবেই যে তখন যে গণ অভ্যুত্থান হয়, যে রেভলিউশন হয়, সেইটার কারণেই আসলে এই মামলাটা প্রত্যাহার করা হয়। এবং এই মামলা প্রত্যাহারের পেছনে 3 জন মানুষের অবদান আছে। ঠিক আছে, তো 3 জন যে মানুষ, সেই 3 জন মানুষটা কারা কারা একটু একটু বলতে পারবেন? এদের একজনের নামে আবার একটা দিবস আমরা পালন করি মোটামুটি, সেটা আমরা আর কি পালন করি বলেন তো, যে 20 জানুয়ারি একজন মানুষ মারা যান। তাকে আমরা পরে পরবর্তীতে শহীদের আখ্যা দিছি। কে তিনি বলেন?
আসাদ, হ্যাঁ ভেরি গুড, অনেক অ্যান্সার করছেন, ভেরি গুড। ফেসবুকের কমেন্টগুলা কেন জানি আমার স্ক্রিনে আসতেছে না, নাকি আপনারা কমেন্ট করতেছেন না, আমি আসলে বুঝতেছি না। আসাদ, ওকে, ভেরি গুড। হ্যাঁ, শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি, ভেরি গুড। তো এই যে আগরতলা ষড়যন্ত্র মামলার যে প্রত্যাহার, এই প্রত্যাহারের পিছনে আমরা তাহলে এখানে একটা জিনিস মনে রাখবো যে শহীদ আসাদ দিবস, হ্যাঁ, এইটা পালিত হয় কবে? শহীদ আসাদ দিবস, হ্যাঁ 20 জানুয়ারি। এটা আমরা অনেকেই জানি। 20 জানুয়ারি 1969 আর কি তাকে হত্যা করা হয়। হ্যাঁ, তো 20 জানুয়ারি 1969 সালে 20 জানুয়ারি যে আমাদের যিনি আসাদুজ্জামান আসলে তার নাম, ছাত্রনেতা আসাদুজ্জামান, তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক, যিনি কিনা এই মামলার একজন আসামি ছিলেন, এবং তারও 3 দিন পর 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন প্রফেসর শামসুজ্জোহা, হুম, তো এই যে 3জন মানুষকে যে আসলে প্রায় 2 মাসের ব্যবধানে যে 3টা তাজা প্রাণ ঝরে যায়, তখন আসলে এই আন্দোলনটা আরও বেগবান হয় এবং পরবর্তীতে এই চাপে 22 ফেব্রুয়ারি হচ্ছে এই মামলাটা প্রত্যাহার করা হয়। ঠিক আছে, এই আর কি। ওকে, সো এই যে মানুষগুলোর নাম বললাম এটা মনে রাখেন। কি বলছি, 20 জানুয়ারি হচ্ছে আসাদুজ্জামানকে হত্যা করা হয়। 15 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি কাকে কি জানি বললাম, সার্জেন্ট জহুরুল হক, হ্যাঁ, সার্জেন্ট জহুরুল হক। আর 18 ফেব্রুয়ারি হত্যা করা হয় হচ্ছে যে শামসুজ্জোহাকে। ওকে, ঠিক আছে। তো এগুলো গত ক্লাসে বলছিলাম যে অল্প অল্প করে পড়তে। তো 69-এর যে গণ অভ্যুত্থান, এইটার আসলে এই যে 22 ফেব্রুয়ারি আমরা যেটা দেখলাম যে 22 ফেব্রুয়ারি প্রত্যাহার করে নিল। ঠিক আছে, এই যে 22 ফেব্রুয়ারি এইটা প্রত্যাহার করে নেয়। কে প্রত্যাহার করে নেয় তখন বলেন তো? ক্ষমতায় কে ছিল? ইয়াহিয়া ছিল না কে ছিল? ইস্কান্দার মির্জা না কে ছিল বলেন? নাকি আইয়ুব খান, কে ছিল? এই যে 1969 সালে যে মামলা প্রত্যাহার হয়, এই আগরতলা ষড়যন্ত্র মামলাটা কে প্রত্যাহার করে নেয়? ঝটপট বলেন। আইয়ুব খান, ভেরি গুড। ওকে, ইয়াহিয়া না না ফাইজা, ইয়াহিয়া না, আইয়ুব খান। ওকে, তো এই যে কন্টিনিউয়াস যে প্রেশার, এই প্রেশারে আসলে এখানে আসলে ওই সময় তৎকালীন যে ছাত্রলীগ ছিল, ছাত্র ফেডারেশন ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, আরও যে ছাত্র সংগঠনগুলো ছিল, এখানে আসলে মানে মেজরিটি আমরা একটা নির্দিষ্ট সংগঠনকেই বলি, কিন্তু আসলে ফিল্ডে কিন্তু সবাই ছিল। হ্যাঁ, এই যে ছাত্র ফেডারেশন বললাম, ছাত্র ইউনিয়ন বললাম, হ্যাঁ, আরও যারা যারা ছিল সবাই কিন্তু ছিল, এবং সব ধরনের ছাত্র সংগঠন, হ্যাঁ, এদেরকে নিয়ে একটা স্টুডেন্ট অ্যাকশন কমিটি গঠন হয়। সেটা হচ্ছে যে 4 জানুয়ারি। তো এই স্টুডেন্ট অ্যাকশন কমিটি এরাই হচ্ছে পরবর্তীতে একটা 11 দফা কর্মসূচি ঘোষণা করে, যে 11 দফাতেই আসলে কি ছিল, ওই যে আমাদের 23 মার্চ 1966 সালে আমরা যে 6 দফা উত্থাপন করছিলাম, সেই 6 দফার গুলাও হচ্ছে এই 11 দফায় ছিল। পরবর্তীতে এই যে স্টুডেন্টদের যে এই যে ঐক্য, এটা দেখে পেশাজীবী যে সংগঠন ছিল, রাজনৈতিক যে দলগুলা ছিল, অর্থাৎ বড় বড় যে যারা বড়রা ছিল, ছোটদের দেখে তখন বড়রা কি আসলে কি করলো, তারা চিন্তা করলো যে আমরাও তাহলে এরকম সর্বদলীয় একটা, হ্যাঁ, একটা পরিষদ গঠন করি। তো তখন একটা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন হলো। ওইটা ছিল এসএসসি, এটা হচ্ছে ডিএসসি। তো এই যে গঠন হয় এটা 8 জানুয়ারি। তো পরবর্তীতে এরা আবার নতুন করে 8 দফা পেশ করে। ঠিক আছে, তো এবং এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা হচ্ছে যে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ, এদের যে সম্মিলিত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতেই পরবর্তীতে যে আসলে যে আন্দোলনটা ছিল, যে গণ অভ্যুত্থানটা ছিল, ওটা অনেক গোছানো হয়, এবং পরবর্তীতে যে ফেব্রুয়ারি মাসে গিয়ে, মানে এই দুইটা তো জানুয়ারি মাসে গঠন হয়, পরবর্তীতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যখন দেখা গেল যে আমাদের আসাদ, তারপরে হচ্ছে শামসুজ্জোহা, সার্জেন্ট জহুরুল হক, এদেরকেও হত্যা করা হলো। সো আসলে বিষে বিষে বিষ বাষ্প জমে আসলে পরবর্তীতে এই গণ অভ্যুত্থান এর রেজাল্ট হচ্ছে ওই যে মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয়। তো এরপরে যে 70-এ নির্বাচন হয়, 1970 সালে 7 ডিসেম্বর যে নির্বাচন হয়, সেখানে আমরা এরকম একটা ঘটনা ঘটে, এগুলা আসলে দরকার নেই। আর আচ্ছা, এরপরে আমরা যদি আসলে ওই 70-এ যে নির্বাচন হইলো, 70-এর নির্বাচনে তো আসলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও এই যে পশ্চিম পাকিস্তানের যে শাসক গোষ্ঠী ছিল, তারা তো আসলে আমাদের উপরে ক্ষমতা হস্তান্তর করে দেয় নাই। তো ক্ষমতা হস্তান্তর করে না দিলে
তখন সেইটারই যেহেতু ডিসেম্বর মাসের ঘটনা, ডিসেম্বর মাসে যে নির্বাচন হইলো, তো দেখা গেল যে জানুয়ারি ফেব্রুয়ারি খুব টেনশনে যাচ্ছিল, আসলে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুবই চরম উত্তেজনা কাজ করতেছিল। মার্চ মাসে এসে সবাই আঁচ করতে পারতেছিল যে কিছু একটা হবে, কিছু একটা হবে, এবং মার্চ মাসের দিকে এসে দেখা যাচ্ছে যে মানে এই ৭০-এ যে আসলে নির্বাচনটা হয়, দেখেন ৭০-এ যে নির্বাচনটা হয়, আমরা একটু আগে আইয়ুব খানের কথা বলতেছিলাম। আমরা একটু আগে আইয়ুব খানের কথা বলতেছিলাম মনে হয়, তাই না? আচ্ছা, লেখা ক্লিয়ার না, লেখা দেখা যাচ্ছে না। আমি তো ফেসবুকে লাইভ দেখতেছি, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা আপনারা যারা ক্লাস করতেছেন হয়তো একটু নেটটা একটু এই জন্য একটু হচ্ছে আর কি। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এই যে নির্বাচনটা 1970 সালের 7 ডিসেম্বর এই যে নির্বাচনটা হয়, এই নির্বাচনে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী ছিল তারা তো আসলে ক্ষমতা হস্তান্তর করে না। কিন্তু ওই সময় আসলে ক্ষমতায় কে ছিল? আইয়ুব খান কি ছিল? আইয়ুব খান কিন্তু ছিল না, ঠিক আছে। গত ক্লাসে আমি আপনাদেরকে মনে হয় বলছিলাম যে আসলে এই রিজনে দুইবার আসলে সামরিক শাসন জারি হয়। প্রথমটা হয়েছিল যে 1958 সালে, হ্যাঁ, তখন একবার সামরিক শাসন জারি হয়েছিল। এবং 1958 সালে যখন সামরিক শাসন জারি করা হয়, পরবর্তীতে কি হয় যে আহ, সেটা তো 2 বছর ছিল, 1960 সালে আবার প্রত্যাহার করে নেওয়া হয়। সেই 1960 সালে পাকিস্তানের মানে যখন প্রথম সংবিধান প্রণীত হয়, গত ক্লাসে আমরা এটাও পড়ছিলাম যে ইস্কান্দার মির্জার হাত ধরে পাকিস্তান হচ্ছে কি ইসলামী প্রজাতন্ত্র হয়, এবং তখন কি 1956 সালেই পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়, তাই না? তো সংবিধান রচনার পরে 1958 সালে হচ্ছে পাকিস্তানের প্রথমবারের মতো কি হয় যে সামরিক শাসন জারি করা হয়, মার্শাল ল যেটাকে বলে। পরবর্তীতে এই 1969-এর যে গণ অভ্যুত্থান ছিল, সেইটার মারপ্যাচে পড়ে আইয়ুব খান কি করে, তখন ইয়াহিয়া খানকে ক্ষমতা হস্তান্তর করে, এবং ইয়াহিয়া খান তখন মার্শাল ল জারি করেন, ঠিক আছে। 1969 সালের 25 মার্চের ঘটনা, তিনি মার্শাল ল জারি করেন, এবং পরবর্তীতে উনি যখন নির্বাচন দেন, নির্বাচনে তো আসলে উনি জয়লাভ করেন না। কিন্তু ওই যে ক্ষমতা যে হস্তান্তর করেন না, এইটার যে আসলে ঝামেলা, সেই অধিবেশন ডাকে, কিন্তু যেমন 3 মার্চ একটা অধিবেশন ডেকেছিলেন ইয়াহিয়া খান, কিন্তু সেটা পরবর্তীতে ক্যান্সেল করেন, ক্যান্সেল করে 25 মার্চ ডেট দেন। সেই 25 মার্চের যে অধিবেশনের তারিখ দেন সেটাও পরবর্তীতে ক্যান্সেল করেন। হ্যাঁ, তো মার্চ মাসের ঘটনাগুলো আমরা একটু জেনে রাখবো আর কি। সো মার্চে প্রথম একদম 1 তারিখে যেটা হয়, মার্চের 1 তারিখে, তখন ওই সময় ছাত্র সংগঠনের যারা নেতা ছিল এবং ডাকসুর ভিপিজিএস যারা ছিল, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন, এই দুইজনই কিন্তু ডাকসুর, প্রথমজন হচ্ছে ভিপি আব্দুর রব ডাকসুর ভিপি, আর এই যে মাখন হচ্ছে ডাকসুর জিএস। আর এই নূরে আলম সিদ্দিক এবং শাহজাহান সিরাজ, এই দুইজনও আসলে ছাত্র নেতা ছিলেন। তো এই চারজনকে মিলে একটা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, এবং এই স্বাধীন বাংলা ছাত্র পরিষদ গঠনের আসলে মূল উদ্দেশ্যই ছিল তারা আসলে কি লিড দিবে। এই যে অসামঞ্জস্য বা যে বিষয়গুলো হচ্ছিল আর কি ওই সময়ে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ক্ষমতা হস্তান্তর না করার কারণ কি? কি মনে হয় ক্ষমতা হস্তান্তর না করার কারণ কি, বলেন তো? ওকে, ক্ষমতা কেন হস্তান্তর করতে চায় না? বুঝেনি তো কেন ক্ষমতা হস্তান্তর করতে চায়, ক্ষমতায় কে না থাকতে চায়? আচ্ছা, এখানে আসে না, বারবার ক্লিক করলে তারপরে আসে। ওকে, সো যেটা বলতেছিলাম, তো এই যে চারজন যে আমার ছাত্র নেতা, এদেরকে সেই সময় আসলে বলা হয়তো মুক্তিযুদ্ধের 4 খলিফা। তো এরাই আসলে 1লা মার্চ তারা একটা বৈঠক ডাকে, এবং তারা একটা সম্মিলিত সিদ্ধান্তে এই পরিষদটা গঠন করে, পরবর্তীতে এই পরিষদ হচ্ছে তাদের নেক্সট যে কার্যক্রমগুলো ছিল সেগুলা পরিচালনা করে। তো 2 মার্চ যে জাতীয় পতাকা দিবস, আমরা মনে হয় অনেকেই জানি, তাই না? পতাকা দিবস কবে বলেন তো? পতাকা দিবস কবে? পতাকা দিবস কবে, ঝটপট বলেন। 2 মার্চ, হ্যাঁ। তো 2 মার্চ কেন পতাকা দিবস পালন করা হয়? কারণ জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় হচ্ছে 2 মার্চ, এবং ওই দিন আসলে হরতালের একটা কর্মসূচি ছিল। প্রথম হরতালের কর্মসূচি ছিল 2 মার্চে। এরপর থেকে আসলে আরো এই ধরনের কর্মসূচি আসতে শুরু করে।
তো ডাকসুর যে নেতৃবৃন্দ ছিল তারা হচ্ছে মানে আসলে এই যে এখানে যে চারজন ছিল এই চারজনের উপস্থিতিতেই এই স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এবং এইটা উত্তোলন করেন ডাকসুর যে ভিপি ছিলেন আসামা আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। ঠিক আছে, তো এই জন্যই 2 মার্চকে আসলে কি হিসেবে আমরা জানি বলেন তো? পতাকা দিবস। হ্যাঁ, 2 মার্চ এটাকে আসলে আমরা কি বলি? পতাকা দিবস। ঠিক আছে, পরবর্তীতে 3 মার্চ হচ্ছে এই যে যে চার খলিফা ছিল, হ্যাঁ, বা এই যে আমাদের যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, ওরা তো 1 তারিখে ফর্ম করলো, 2 তারিখে কি হরতাল ডাকলো আর পতাকা উত্তোলন করলো, তাদের এটা ছিল প্রথম কর্মসূচি। পরের দিন গিয়ে তারা কি করলো, তারা স্বাধীনতার যে ঘোষণাপত্র বা যে ইশতেহার যেটা সেটা আর কি স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেন, যেখানে বাংলাকে আসলে প্রথম বারের মতো তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, এইটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, জেনে রাখতে পারেন, তথ্য দেওয়া আছে, এত ডিটেলস জানার দরকার নাই, নামটা জেনে রাখতে পারেন এবং হ্যাঁ এইটার খুব ঘটনার প্রবাহ জানার দরকার নেই। ঠিক আছে, 4 মার্চ যেটা হয়, ঢাকা বেতার কেন্দ্র এবং ঢাকা টেলিভিশন নামে সম্প্রচার শুরু করে। ঢাকা বেতার কেন্দ্র আসলে ওই সময় আমাদের অনেক মুক্তিযুদ্ধে বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ওইটা নিয়ে আমরা আলাদাভাবে একটু পরে জানবো। তো 6 মার্চে আসলে যেটা হয়, 6 মার্চ লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর করা হয় এবং যদিও তাকে আসলে শপথ পাঠ করানো হয় নাই, বিচারপতি বাধাগ্রস্ত, বিচারপতি কর্তৃক তিনি বাধাপ্রাপ্ত হন। তো এই যে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, তাকে যে আসলে পূর্ব পাকিস্তানের গভর্নর করা হয়, এখানে ডেটটা ইম্পর্টেন্ট না, আপনি জাস্ট নামটা মনে রাখবেন যে ওই সময়ে মার্চ মাসে আসলে পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব কাকে দেওয়া হয়? লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। সেই সময় ইয়াহিয়া খান ঘোষণা দেন যে আমাদের সংসদের অধিবেশন হবে হচ্ছে 25 মার্চ। তো যদিও পরবর্তীতে সেটা তিনি আসলে ক্যান্সেল করেন। তো 7 মার্চ এরপরে ওই যে রেসকোর্স ময়দানে ভাষণ দেন। 7 মার্চ একটা বিশাল জনসভা হয়, আমরা জানি তৎকালীন যিনি আমাদের রেসকোর্স ময়দান যেটা এই ওই সময়ের যে রেসকোর্স ময়দান, সেটার এখন বর্তমান নাম কি বলেন তো? রেসকোর্স ময়দানের নাম কি বলেন? সোহরাওয়ার্দী উদ্যান, হ্যাঁ, ভেরি গুড। এই সোহরাওয়ার্দী উদ্যানে সে সময় শেখ মুজিব উনি একটা ভাষণ দেন। হ্যাঁ, সেটা তো পরবর্তীতে বেশ স্বীকৃতি পায়, বাট সেগুলো আসলে এখন আমাদের খুব একটা পড়ার দরকার নাই। পরবর্তীতে 9 মার্চে যেটা হয়, 9 মার্চে আমরা দেখেন যে ওই যে চারজন যে নেতা ছিলেন, সেই চারজনের যে আসলে একটা ছিল, পরিষদ ছিল, তারা আবার একটা সংগ্রাম কমিটি গঠন করেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আমি এই জন্য ক্রস দিচ্ছি, এটা আমার জানার দরকার নাই। ওকে, তো এখানে 12 মার্চ, 13 মার্চ, 15 মার্চ এই তারিখগুলো আমার খুব একটা দরকার নাই, বাট 12 মার্চে কি হয় সেটা আপনার একটু জানতে হবে। সেটা হচ্ছে এই যে জাতীয় ফুল যে শাপলা, আমাদের যে জাতীয় ফুল শাপলা, তো এখানে দেখেন শিল্পী কামরুল হাসান তিনি ঘোষণা করেন যে জাতীয় ফুল শাপলা। ঠিক আছে, তো গ্রাম বাংলার খাল বিলের উপর ভাসমান শাপলা ফুলই হবে জাতীয় ফুল, এটা কে ঘোষণা করেন? শিল্পী কামরুল হাসান। তো কামরুল হাসানের নাম আমরা অনেক জানছি, তার অনেক অবদান আছে, তার অনেক কীর্তি আছে। হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই আমরা পড়বো, আমাদের সামনে একটা টপিক আছে। তো পরবর্তীতে 13 মার্চ যেটা হয়, 13 মার্চ যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, তিনি পাকিস্তান সরকার কর্তৃক যা যা তার স্বীকৃতি ছিল, সম্মাননা ছিল, পুরস্কার ছিল, সব উনি ফেরত দিয়ে দেন। তারিখটা এখানে দরকার নাই, বাট আপনি ঘটনাটা জেনে রাখেন যে হ্যাঁ আসলে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই ঘটনাটা তার একটা ওই সময় আসলে এটা একটা ভালোই কি পাকিস্তান সরকারের ওই সময় আসলে এইটা কি বলে, ধরেন পাকিস্তান সরকারের গালে একটা কষে থাপ্পড় দেওয়ার মতো একটা ঘটনা ছিল। ঠিক আছে, আচ্ছা। পরবর্তীতে যেটা হয়, এই মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন ছাত্র মারা যায় এই চলমান আন্দোলনে বা সহিংসতায়। পাকিস্তানের আর্মির গুলিতে 2জন স্টুডেন্ট যখন মারা যায়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি পদত্যাগ করেন। আর 17 মার্চ আসলে খুবই সন্দেহজনকভাবে চট্টগ্রাম বন্দরে তখন অস্ত্র বোঝাই একটা জাহাজ ভিড়ে। ঠিক আছে, তখন আসলে আমরা আজ করতে পারিনি যে কি হইতে যাচ্ছে, কারণ ইয়াহিয়া খান আসলে আমাদের ঘোষণা দিয়ে রাখছে যে 25 মার্চ তো অধিবেশন হবে। সো সবাই ওই ক্যাবিনেটের জন্য মানে অধিবেশনের জন্য ওয়েট করতেছে। তো এর মধ্যে 18 মার্চ গিয়ে যেটা হয় যে তখনকার যে গভর্নর টিক্কা খান এবং খাদিম হোসেন রাজা বা এখানে যে রাও ফরমান আলী, এই 2টা নামই বেশি আসলে আসে।
টিক্কা খান আর রাও ফরমান আলী, এই দুজনকে আমরা আসলে মনে প্রাণে ঘৃণা করি, এই দুজনের নামটাই আসলে বেশি আসে, ঠিক আছে। তো এই টিক্কা খান এবং রাও ফরমান আলী সাথে যে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তিনিও ছিলেন, তারা আসলে চূড়ান্ত করেন যে হ্যাঁ আমরা একটা অপারেশনে নামবো, যে অপারেশন আসলে ধরে ধরে কি আমি আমার পূর্ব পাকিস্তানে যারা আসলে যারা বিগ শট আছে তাদেরকে আমরা ধরে ধরে কিলিং মিশনে নামবো, যেটাকে ওরা আসলে নাম দেয় অপারেশন সার্চ লাইট। সেই অপারেশন সার্চ লাইট তারা হচ্ছে চূড়ান্ত করে, এবং চূড়ান্ত করার মানে 18 তারিখ তো তারা এরকম একটা প্ল্যান করে, 19 তারিখ এটা অনুমোদন হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে আমরা এরকম একটা অফিসিয়ালি আমরা এরকম একটা অপারেশনে নামবো। কিন্তু ওই 19 মার্চে আসলে প্রথম যে পরিস্থিতি চলমান ছিল, সেই পরিস্থিতিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা যেটা এখন আসলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, এখানকার যারা জনতা ছিল বা যারা সেনা বাহিনীর যারা ছিল তারা হচ্ছে বিদ্রোহ করেন। তো মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ আসলে কোথায় হয়, হ্যাঁ এরকম খুব কমন একটা প্রশ্ন আছে, যেটার আসলে উত্তর কি গাজীপুর। ওকে, তার এটা তো আমরা জানলাম যে 19 মার্চ অনুমোদন করেন, ঠিক আছে। সো এই তারিখ আমি আবারও বলতেছি, আপনি জাস্ট ঘটনার প্রভাবগুলো জেনে রাখলেন, আপনার এখানে তারিখ মনে রাখার কোনো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি হয়, ওই যে 22 মার্চ আসলে ইয়াহিয়া খান বলেন যে হ্যাঁ আমরা ঢাকায় আসলে কি করব, ওই যে 25 মার্চ তার যে করার কথা ছিল, জাতীয় অধিবেশন, জাতীয় পরিষদের অধিবেশন যেটা অ্যাটেন্ড করার কথা ছিল ঢাকায়, সেটা তিনি 22 তারিখে গিয়ে বলেন যে না এটা স্থগিত, ঠিক আছে। তো 23 মার্চ যেটা ছিল, 23 মার্চকে আসলে একটা সময় পাকিস্তান দিবস হিসেবে পালন করা হইতো, কারণ ওই যে শেরে বাংলা একে ফজলুল হক তিনি কিন্তু 23 মার্চ তারিখে লাহোর প্রস্তাব উত্থাপন করছিলেন, এবং এই লাহোর প্রস্তাবে উনি কিন্তু প্রথমবারের মতো বলে গেছেন যে এই উপমহাদেশে যে উত্তর পশ্চিম যে অঞ্চলটা আছে এবং পূর্ব যে অঞ্চল আছে, অর্থাৎ পূর্ব মানে কি এই যে বাংলা, আমাদের বাংলাদেশ, তো এই এলাকাগুলোকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র হইতে হবে, উনি কিন্তু তখন সেটা বলে গেছিলেন। তো এই যে একটা ধারণা উনি দিছিলেন যে হ্যাঁ মুসলিম জনগোষ্ঠী এদিকে বেশি, এদেরকে নিয়ে একটা আলাদা করো, তারপরে পূর্বাঞ্চলে একটা কমিউনিটি আছে তাদেরকে নিয়ে আলাদা রাষ্ট্র করো, এই কথাগুলো যে উনি বলে গেছিলেন, আলাদা রাষ্ট্রের যে তথ্য দিয়ে গেছিলেন, সেই সময় থেকে এই 23 মার্চকে পাকিস্তান দিবস হিসেবে পালন করা হইতো। তো এই পাকিস্তান দিবসের পরিবর্তে এই 23 মার্চকে, 1971 সালে 23 মার্চকে তখন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়, আমাদের বাংলায় প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে। এবং এই 23 মার্চে মানে 2 মার্চ তো আসলে পতাকা দিবস পরে হয়েছে, কিন্তু ওই 71-এর 23 মার্চ আমরা হচ্ছে তখন কি করছি, তখন এরকম একটা ইনস্ট্রাকশন আসছে যে আমরা সব মানে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করব, এবং কি 23 মার্চকে পতাকা দিবস হিসেবে পালন করব। তো পরবর্তীতে যেটা হয় 24শে মার্চ, 24শে মার্চ হচ্ছে ওই যে চট্টগ্রাম বন্দরে এমভি সোয়াদ থেকে অস্ত্র রসদ খালাস শুরু হয়, যেটা আমরা বলছিলাম যে 17 মার্চ যে আসে, তো বন্দরে যে অস্ত্র টস্ত্র আসছে সেগুলো আসলে খালাস হওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, লেখা বোঝা না যাওয়ার কারণ হচ্ছে কি, লেখা বোঝা না যাওয়ার কারণ হচ্ছে যে আপনাদের ওই যে নেট আপ ডাউন হয় সেইটা আর কি, কারণ আমি এখানে মোটামুটি বুঝতে পারতেছি, আর এটা আসলে এটা না বুঝলেও সমস্যা নেই, কারণ আমি তো বলে দিচ্ছি জিনিসগুলো, জাস্ট একটু আপনি দেখে নিন স্লাইড পেলে। আচ্ছা, আর 25 মার্চ আপনি জানেন যে কি হয়, যে রাতের আধারে হয়। আচ্ছা, তো 25 মার্চ যেটা হয়, ইয়াহিয়া খান ওই যে রাতের আধারে চলে যান, এটা আমরা জানি, পালাই যান, এবং রাত্রে 11:30টার দিকে অপারেশন সার্চলাইট শুরু হয়। তো এই স্বাধীনতার ইশতেহার আমরা একটু আগে মনে হয় বলছিলাম, তো এগুলা একটু আগে আলোচনা করছি, তো এগুলো আর আসলে খুব একটা আমাদের গুরুত্বপূর্ণ না। আচ্ছা, 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণ নিয়ে আগে আসলে আমরা অনেক কিছু পড়তাম, এখন এত কিছু আমাদের পড়ার দরকার নাই, আমরা জাস্ট জাস্ট জিনিসগুলো একটু মনে রাখবো। 7 মার্চ আগে বাংলা সনও মনে রাখতাম, অনেক কিছু মনে রাখতাম, এগুলো আমাদের আসলে এত দরকার নেই, তারিখ নিয়ে এত খেলাধুলার কোনো দরকার নেই, ঠিক আছে। তো 7 মার্চের ভাষণ কোথায় হয় আমরা জানি, রেসকোর্স ময়দানে, হ্যাঁ, এবং তার আম, ভাষণ কে রেকর্ড করছে, চিত্র ধারণ কে করছে, এই জিনিসগুলো আর এখন দরকার নাই, ঠিক আছে। তো ওকে, 7 মার্চের ভাষণের কি কি বিষয়বস্তু ছিল এগুলো জাস্ট একটু দেখে নিন, এগুলা একটু আইডিয়া রাখেন আর কি, ঠিক আছে। কারণ যেহেতু আসলে 7 মার্চের এই কনটেক্সটটা তো আসলে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ছিল, তাই না? তো আমি আবারও যেটা বলছি যে আমরা আসলে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ হিসেবে ধারণ করব, এবং আমরা ওইভাবে জিনিসগুলো জেনে রাখবো, এখানে কোনো দলমত নির্বিশেষে এখানে আসলে কোনো জাজমেন্টে আমরা যাব না, যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো অবশ্যই আপনি পড়ে রাখবেন, জেনে রাখবেন, আপনার নিজের জন্য হলেও জেনে রাখবেন, ঠিক আছে। ওকে,
আচ্ছা, ওইদিকে 23 মার্চ আবার কার জানি জন্মদিন, খুব ভালো। আচ্ছা, অসহযোগ আন্দোলন। তো অসহযোগ আন্দোলনটা আসলে বেসিক্যালি ওই যে মার্চের আম, মার্চে যখন হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, ওই যে চার খলিফার মাধ্যমে যখন তৈরি হয়, তখন আসলে তখন থেকেই তাদের থ্রুতে এবং হচ্ছে রাজনৈতিক যারা দল ছিল বা শেখ মুজিব যিনি ছিলেন তিনিও তো ওই সময় একটা লিডারের ভূমিকায় ছিলেন। তো এই জায়গাগুলো থেকে মেসেজগুলো পাস হওয়া শুরু করে যে আমরা আসলে অসহযোগ আন্দোলন এর ডাক দিব, ঠিক আছে। তো এই যে অসহযোগ আন্দোলনের ডাক দিব, যেটা মনে হয় এই যে জুলাই আন্দোলনেও এই কর্মসূচিটা ছিল যে অসহযোগ আন্দোলনের একটা ডাক ছিল, তাই না? তো এটার মানে কি? অসহযোগ আন্দোলন মানে হচ্ছে যে আহ, যারা প্রজাতন্ত্রের যুক্ত আছে বা যে কোনোভাবে হচ্ছে কি সরকারকে, প্রজাতন্ত্রে থাক বা না থাক, সরকারকে আসলে কোনোভাবে আমরা সাহায্য সহযোগিতা করব না। যেভাবে অসহযোগিতা করা যায় কাজকর্ম সব বন্ধ করে রাখবো। তো সহজ ভাষায় হচ্ছে ওই জিনিসটা এরকম। তো এই ওই যে আমরা একটু আগে বলছিলাম যে 2 মার্চ পতাকা দিবস ছিল, 2 মার্চে হচ্ছে হরতালের একটা কর্মসূচি ছিল। সেই 2 মার্চের যে কর্মসূচি, হরতালের কর্মসূচি ছিল ঠিক ওই দিনই আর কি অসহযোগ আন্দোলনের ডাক দেন। 3 মার্চ থেকে এটা আসলে বেসিক্যালি কোনো কোনো বইতে এখানে বলা আছে, এখানে যদিও বলা আছে যে অসহযোগ আন্দোলনের ডাক দেন 2 মার্চ শেখ মুজিব। তো এটা আসলে একটা সম্মিলিত সিদ্ধান্ত ছিল, শুধু যে ওনার একার তা না। তো 2 মার্চ, কোনো কোনো জায়গায় 3 মার্চ। তো এইসব এখন যেহেতু আমাদের এগুলো এত ডিটেলস দরকার নাই, এগুলো আমাদের খুব একটা পড়ার দরকার নেই। হ্যাঁ, জাস্ট যেহেতু ঘটনাগুলো আমাদের ঘটছে যার জন্য এটা এখানে রাখা আছে, বাট এগুলো আমাদের খুব একটা মনে রাখার দরকার নাই। তবে মোটামুটি 7 মার্চের যে ভাষণ হয়, 7 মার্চের ভাষণে উনি এই ধরনের কথাবার্তা বলছিল যে আমরা এটা বন্ধ করে দিব, ওইটা করে দিব, হ্যাঁ তাই না? সো যদি আপনাকে কখনো এই ধরনের প্রশ্ন যদি করে, ধরেন কথার কথা ভাইভাতে করলো, যেটা আসলে কোনোভাবেই সম্ভব না যে ভাইভাতে এটা জিজ্ঞেস করবে যে অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হয়, আপনি আপনার জেনে রাখার জন্য এটা মনে রাখবেন যে আসলে বেসিক্যালি অসহযোগ আন্দোলনটা শুরু হয় হচ্ছে আসলে 8 মার্চ থেকে। কারণ ওই সময় আসলে আমরা তো আসলে যখন দিক বিদিক হয়ে ছিলাম, তো 7 মার্চের ভাষণে যখন উনি বলছে যে হ্যাঁ অসহযোগিতা শুরু করে দাও বা অসহযোগ আন্দোলনের বিষয়ে যখন উনি বলছে, বেসিক্যালি 8 তারিখ থেকেই আসলে এই জিনিসগুলো তখন ইমপ্লিমেন্টেশনে যায়, ঠিক আছে। বাট এগুলা আহ, একটা সময় ছিল যে হ্যাঁ এগুলো অনেক ডিটেলস জানতে হইতো, ভাইবা টাইবাতে জিজ্ঞেস করতো। এখন ভাইভাতে বলেন বা রিটেনে বলেন, এগুলো আসার সম্ভাবনা যেহেতু কম, তো আমরা এইগুলো আসলে এই স্লাইডটা আসলে আমরা স্কিপ করব, ঠিক আছে। আচ্ছা, তো মুক্তিযুদ্ধকালীন বেশ কিছু অপারেশন হয় এখানে, আসলে এই জিনিসগুলো যারা জানেন তারা বেশ দেখবেন যে অনেক কিছু ডিটেলস আপনি যদি উইকিপিডিয়া করেন বা যদি কোনো এরকম বই থাকে, এই অপারেশনগুলো নিয়ে অনেক মজার মজার তথ্য পাবেন। তো এত মজার মজার তথ্য আসলে যদিও চাকরির পরীক্ষায় আসলে লাগে না, কিন্তু আপনি যদি গল্পের আকারে বা সুন্দর করে জানার জন্য পড়তে চান, পড়তে পারেন সংগ্রহ করে, সেক্ষেত্রে দেখবেন যে এখান থেকে আসলে অনেক কিছু মানে অনেক হিস্ট্রি আছে যেগুলো আসলে ওই যে এখন এইটা দেখলে তো মুখস্থ করতে মন চাবে বা মুখস্থ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। দেখেন, আমি জাস্ট অল্প করে বলতেছি, এখানে অনেক কথাবার্তা আছে। এখন একজন লিখছে যে এতগুলো নোট করে তারপর পড়াশোনা করা খুবই কষ্টকর। এখন আমি তো বলেই দিচ্ছি যে কষ্ট না করলে কেষ্ট মিলবে না। হুম, আপনি ধরেন আরাম করে পড়াশোনা করবেন, আবার আপনার চাকরিও লাগবে, তাহলে তো একটু মুশকিল, একটু কষ্ট করতে হবে। আর এই স্লাইডটা তো আমি আপনাকে দিয়ে দিব, এই জন্য আমি না এখানে যা যা আনতে হয় তা তা আনা হয়। আর আমার এই স্লাইডে যিনি কাজ করেন উনিও যা পায় ভরে ভরে দেয় একদম, ঠিক আছে। কিন্তু আমি বলার সময় কিন্তু বলে দিচ্ছি যে এটা লাগতেছে না, ওটা লাগতেছে না, তাই না? সো ওইভাবে একটু নোট করেন। আর এতটুকু ম্যাচুরিটি আপনার আছে যে আমি কোনটুকু বাদ দিব, কোনটুকু মনে রাখবো, ঠিক আছে। যেমন আমি অনেক তারিখ রাখছি, তারিখ কি লাগবে? না, লাগবে না। দিবসটা মনে রাখবেন, 2 মার্চ পতাকা দিবস। ওকে, দেখেন, তো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা হাউসে, এটা আসলে ভুট্টোর বাড়ি ছিল, দুষ্টু ভুট্টো। তো প্রেসিডেন্ট ইয়াহিয়াকে নিয়ে পাখি শিকারের নামে বাঙালি নিধনের ষড়যন্ত্র, ঠিক আছে। তো জাস্ট আপনি নামটা একটু মনে রেখেন যে এরকম একটা ঘটনা ঘটছে, হ্যাঁ, যদি কখনো এই ধরনের প্রশ্ন আসে বা কোনো একটা আড্ডায় আপনি যখন বসছেন, তো আপনি যখন এইরকম জ্ঞান গরিমা জাহির করতে পারবেন, নিজের কাছেও ভালো লাগবে এবং সবাই আপনাকে তখন বাহবা দিবে, ঠিক আছে। চাকরি আপনার থাক বা না থাক। ওকে, এরপরে দেখেন অপারেশন ব্লিডস। হ্যাঁ, ক্ষমতা হস্তান্তর না করে সামরিক শাসনে ফিরে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে অপারেশন ব্লিডস 22 ফেব্রুয়ারি। আচ্ছা, ওই যে ক্ষমতা হস্তান্তর তো হয় নাই, হ্যাঁ, ক্ষমতা হস্তান্তর না করে তারা যে জোর করে ক্ষমতায় আসনে যে বসেছিল, এটা নিয়ে তারা কি একটা নীল নকশা
ছক করছিল সেইটার নাম। এটা জাস্ট নাম মনে রাখলেই হবে, যেহেতু এগুলো ডিটেলস কখনো কোনো পরীক্ষায় আসে না, জাস্ট নামগুলো মনে রাখেন। অপারেশন সার্চ লাইট খুব ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে অলরেডি আমরা এতক্ষণ ধরে কথা বলছি। এবং ওই যে বলছি যে এই দুইটা নাম খুব ইম্পর্টেন্ট, যে জেনারেল টিক্কা খান আর হচ্ছে কি মেজর রাও ফরমান আলী। ঠিক আছে, তো ঢাকা শহরের দায়িত্বে ছিলেন হচ্ছে এই রাও ফরমান আলী, এবং ওই যে মধ্যরাতে যে ঢাকা শহরে যে আসলে যে নৃশংস হত্যাকাণ্ড শুরু হয়, এই রাও ফরমান আলী হচ্ছে তার দায়িত্বে ছিলেন। আর ঢাকার বাইরে দায়িত্বে ছিলেন ওই যে মনে আছে খাদিম হোসেন রাজা। সো এই জিনিসগুলো একটু জেনে রাখলেন। তাহলে কি বললাম, যে এই অপারেশন সার্চ লাইটের চূড়ান্ত নকশা জানি কারা করছিল, তিনজন মানুষ, মেজর রাও ফরমান আলী, খাদিম হোসেন, আর এই যে টিক্কা খান। তো টিক্কা খান তো আসলে সে তো পূর্ব পাকিস্তানের গভর্নর, সে তো আর আসলে ইমপ্লিমেন্ট করবে না, বাস্তবায়ন কারা করবে, রাও ফরমান আর খাদিম হোসেন। তো রাও ফরমানকে দিয়ে দিছে ঢাকা, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, ওকে শুধু ঢাকার দায়িত্বটা দিছে, আর ঢাকার বাইরে খাদিম হোসেনকে দিছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে ওই জিনিসগুলো আবার বলা আছে, 18 মার্চ থেকে 25 মার্চ কি কি হয়েছে। তো এখানে একটা কমেন্ট আছে, যে টিক্কা খানের একটা কমেন্ট, যে দেশের মানুষ চাই না মাটি চাই। হ্যাঁ, কি পরিমাণ নিমক হারাম হলে তারা এই ধরনের কথা বলতে পারে, আমাদের কাছ থেকেই সবকিছু খাইতো, আমাদের কাছ থেকেই সুযোগ সুবিধা নিত, আমাদেরই জ্ঞান গরিমা কাজে লাগায় ওরা ডেভেলপ করতেছিল, কিন্তু কি বলছে, যে দেশের মানুষ চাই না মাটি চাই। ঠিক আছে, ওকে। সো নেক্সট আর কি অপারেশন আছে, অপারেশন বিগ বার্ড। হ্যাঁ, নামগুলোও কিন্তু অনেক মজাদার। আপনি দেখবেন ভারতে অনেক মুভি হয়, বলিউডে অনেক মুভি হয় এইসব অপারেশন নিয়ে, যেখানে আসলে ভারত চায়নাকে ধ্বংস করে দিচ্ছে, আবার রিসেন্টলি মনে হয় আমেরিকা না কাকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, ওয়ার নামে একটা যুদ্ধ বেরোচ্ছে, আমি জানি না, দেখি নাই। অনেক কিছু করে ফেলতেছে, যদিও বাস্তবে প্রেক্ষাপট আলাদা। হ্যাঁ, কিন্তু ওরা মুভিতে অনেক কিছু করে ফেলে, এবং সেখানে দেখবেন এরকম কিওয়ার্ড ব্যবহার করে। হ্যাঁ, এরকম কিওয়ার্ড ব্যবহার করে, এবং কি বলে কোড ওয়ার্ড ইউজ করে, যেগুলো অনেক চমৎকার হয়। হ্যাঁ, যেগুলো অনেক হয়, বেশ মজার হয়। অপারেশন বিগ বার্ড, তাহলে এই বিগ বার্ড মানে কি, বিগ বার্ড বলতে ওই সময় আসলে বোঝানো হয়েছে যে আসলে খাঁচায় তোমাকে বন্দি করতে হবে, যে ওই যে আমি একটু আগে বললাম না, যে 25 মার্চের আসলে উদ্দেশ্য কি ছিল, যে বিগ শটগুলাকে মেরে ফেলো, যেগুলা পাতি নেতা, সেগুলা দরকার নাই, কিন্তু আমার যে মাথাগুলা আছে, যে যারা একটা কথা বললে 30-40টা মানুষ জড়ো হয়ে যায়, বা 100-200 মানুষ রাস্তায় নেমে পড়ে, এদেরকে মেরে ফেলো, টার্গেট করো। তো অপারেশন বিগ বার্ড ঠিক ওইরকম একটা বিষয় ছিল, যে তারা আসলে এই শেখ মুজিবকে আসলে আটক করতে চাইছিল, এবং রেডিও বার্তাটা কি ছিল, যে দ্য বিগ বার্ড ইন কেইজ। হ্যাঁ, তো এইটা আসলে আপনি জেনে রাখবেন। হ্যাঁ, আপনি বাঙালি হিসেবে আপনি জেনে রাখবেন, মুক্তিযুদ্ধ যেহেতু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, বাট যেহেতু এখানে আসলে এটা একজন মানুষ কেন্দ্রিক, হ্যাঁ, এই জন্য এটা আসলে একটু লেস ইম্পর্টেন্ট। আমি শুরুতেই বলছি যে মুক্তিযুদ্ধটা আমরা আসলে কি একটা দেশের একটা হিসেবে পড়বো। হ্যাঁ, ওকে, ওকে। আচ্ছা, একটু অপ্রাসঙ্গিক কমেন্ট কেউ না করি, ঠিক আছে, যে হ্যাঁ লাগবে, বিথি একটা প্রশ্ন করছে লাগবে, আবার রাকিবুল হাসান যিনি বলতেছেন তারা এই ধরনের প্রশ্ন করেন না। হ্যাঁ, মানে আমরা কোনো জাজমেন্টেই যাব না। ঠিক আছে, আমি খুব বিপদে আছি, আপনারা আমাকে বিপদে ফেলায়েন না। ঠিক আছে, ওকে। ওকে, তো অপারেশন জ্যাকপট, এই অপারেশন জ্যাকপটের নামটা মনে হয় আমরা অনেক শুনছি, এবং দেখেন এখানে 3 স্টার দেওয়া, ওই অপারেশন সার্চ লাইটের মতো এখানেও 3 স্টার দেওয়া, কারণ এটা নিয়েও আমরা আসলে মোটামুটি জানি। তারপর একটু জাস্ট বেসিক যে জিনিসগুলা, এবং দেখেন এখানে কিছু কিছু বিষয় আছে মজার, যেগুলো জানলে হয়তো অনেকে জানেন আগে থেকেই, কিন্তু যারা জানেন না তারা এখানে কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো বঙ্গোপসাগর যেটা, এটা তো আমাদের আসলে বিশাল একটা রিসোর্স, এই রিসোর্সটাকে আমরা যেন অ্যাটাক ফ্রি রাখতে পারি, সেই জন্য আমরা যেটা করছিলাম, আসলে বহিঃশত্রুর আক্রমণ থেকে, বা এটা যেন দখল না হয়ে যায়, হইতে পারে ওই সময়ও কিন্তু আসলে ওই শত্রুপক্ষের মানে কালো চোখ আমাদের উপরে ছিল। সেটা শুধু যে ভারত পাকিস্তান ইস্যুতে যে আমরা আসলে জড়াই গেছি তা না, অন্যান্য দেশেরও, বহির্বিশ্বেরও কিন্তু নজর ছিল আমাদের উপরে। তো এই বঙ্গোপসাগর আমাদের জন্য আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং এটাকে শত্রুমুক্ত করতে আমরা যে 10 নং যে সেক্টরের নৌবাহিনীর সদস্যরা যে পরিচালনা করে, যে অভিযান পরিচালনা করে, সেটাকে আসলে আমরা নাম দেই অপারেশন জ্যাকপট। ঠিক আছে, এবং এইটা আমরা জানি যে এটা আসলে শুরু থেকে হয় না, মানে একদম 25 মার্চ বা মার্চ বা এপ্রিল ওই সময় থেকে এই অপারেশন জ্যাকপটটা চালু হয় নাই, শুরু হয় নাই। এটা শুরু হয় কিন্তু মাঝামাঝি সময়, অর্থাৎ আগস্ট মাসের দিকে, কত আগস্ট, 16ই আগস্ট। আচ্ছা, এবং এইখানে মজার বিষয় হচ্ছে যে দেখেন, এই যে যুদ্ধে কিন্তু এরকম অনেক ধরনের ঘটনা থাকে। হ্যাঁ, অনেক ধরনের ঘটনা থাকে, যেটা আসলে আমরা যেই জিনিসগুলো আমরা হয়তো অনেকেই জানি না, মুভি টুভি দেখলে এগুলো অনেক মজার মজার তথ্য জানা যায়।
তো প্রথম সংকেত কি ছিল, যে পঙ্কজ মল্লিকের গাওয়া যে আমি তোমায় যত শুনিয়েছিলাম, এটার অর্থ ছিল কি যে 24 ঘন্টার মধ্যে আক্রমণ করতে হবে। ঠিক আছে, গানটা আজকেই শুনে নেবেন। আচ্ছা, আর সেকেন্ড যেটা দ্বিতীয় সংকেত, যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া যে আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি, এইটার অর্থ কি ছিল, যে তুমি এখনই পালাও। হ্যাঁ, এই যে মানে আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ করো আর কি। হ্যাঁ, পালাও না, আক্রমণ করতে হবে তোমাকে, এবং সেই আক্রমণের জন্য তুমি ঘাঁটি ত্যাগ করো। ঠিক আছে। আচ্ছা, এখন এখন বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেষ্টাকে ফারুকী আজম, বীর প্রতীক, এইটা একটু জেনে রাখেন। উনি আসলে দুটো মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের হচ্ছে উপদেষ্টা। ঠিক আছে। ওনার একটা স্মৃতিচারণমূলক বই আছে, 1971 যুদ্ধ দিনের স্মৃতিকথা। ওকে। এবং তিনি ছিলেন অপারেশন জ্যাকপটের সাব কমান্ডার। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অপারেশন জ্যাকপটের সাব কমান্ডার, যিনি কিনা এখন কি একজন উপদেষ্টা, ফারুকী আজম বীর প্রতীক উপাধিতে তিনি ভূষিত হয়ে আছেন। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা একটু এদিকে মনোযোগ দিই। হ্যাঁ, এদিকে একটু মনোযোগ দিই, সবাই একটু খেয়াল করেন। হুম, ওকে, তাহলে নেক্সটে যাই। নেক্সট অপারেশন দেখেন, অপারেশন কিল অফ লাইট। অপারেশন কিল অফ লাইটটা কাদের অপারেশন ছিল বলেন তো? কোন বাহিনীর ছিল? কোন বাহিনীর ছিল বলেন? কোন বাহিনীর ছিল বলেন তো? অপারেশন কিল অফ লাইট। 3 ডিসেম্বর 1971, দেখেন নবগঠিত। নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিটের নাম ছিল হচ্ছে ফ্লাইট, এবং এদের যে অভিযান, সেই অভিযানের নাম ছিল অপারেশন কিল অফ লাইট। এটা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পাক বাহিনীর উপর তারা তাদের অভিযান পরিচালনা করে। খুব একটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ না। অপারেশন চেঙ্গিস খান এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে পাকিস্তান এই 3 তারিখে, 3 ডিসেম্বরই হচ্ছে ভারতের উপর আক্রমণ করে বসে, এবং আসলে তখন জিনিসটা মানে দুই দেশের গণ্ডি পেরিয়ে আরো বাইরে এগুলো ছড়ায় যায় আসলে বেশ বাজেভাবে। এবং তখন ভারতও আসলে একটা সবসময় ইস্যু খুঁজতেছিল, তো ওরাও আসলে অফিসিয়ালি আক্রমণ করার একটা ইয়া পেয়ে যায়। ঠিক আছে, এবং এই অফিসিয়ালি আক্রমণটা তারা কবে করে? অফিসিয়ালি আক্রমণটা করে হচ্ছে জাস্ট 5 দিন পর, অর্থাৎ 9 ডিসেম্বর। যে অপারেশনের নাম তারা দেয় হচ্ছে অপারেশন ক্যাকটাস লিলি। ঠিক আছে। কিছুদিন আগেও এরকম ভারত পাকিস্তানের মারামারি হয়, যেখানে দেখবেন যে এই যে অমিতাভ বচ্চনের একটা অনুষ্ঠান আছে, কন বানেগা ক্রোড়পাতি বা এরকম কিছু একটা নাম, কেবিসি সংক্ষেপে বলে। তো সেখানে আমি দেখলাম যে 3 বাহিনীর 3 ফিমেল অফিসারকে মনে হয় তারা নিয়ে আসছে, এবং তারা খুব বলতেছে যে আমরা এই করছি, আমরা কোনো ছাড় দেই নাই। হ্যাঁ, এবং আমাদের যদি গায়ে কোনো কিছু কাটা আসে বা কিছু আসে, আমরা তো এটা জবাব দিবই। হ্যাঁ, এরকম একটা কথা বলতেছে। কিন্তু আপনি যদি ওই প্রেক্ষাপট দেখেন, ভারত পাকিস্তানে যে কয়দিন আগে যে গোলাগুলি হইলো, সেখানে কিন্তু যে মহিলাই কথা বলছে, সে কিন্তু ওইখানে গিয়ে কি গোলাগুলির সময় বা আক্রমণের সময় কিন্তু শেষ দিন এসে বলতেছে যে আমরা পাকিস্তানের কাছ থেকেও কি রেসপন্সিবল বা ম্যাচিউর বিহেভিয়ার আশা করি। এর মানে কি, তারা কিন্তু একটু থতমত খেয়ে অপ্রস্তুত হয়ে কিন্তু এই স্টেটমেন্টটা দিছিল, এবং তারা ইনডিরেক্টলি কি বলছে যে ভাই আর মাইরো না, হ্যাঁ আসো যুদ্ধবিরতিতে যাই। ঠিক আছে, অপারেশন সিন্দুর। হ্যাঁ, ভেরি গুড ফাইজা। এটা নিয়েও দেখবেন ইন্ডিয়া একটা মুভি বানায় ফেলবে। ঠিক আছে। তো ওরা এখনো মিডিয়াতে এসব বলতেছে, কিন্তু অপারেশন সিন্দুর যে সময়টা হয়, সেই সময় কিন্তু আসলে কি হয় বলেন তো, যে যখন পাকিস্তানও পাল্টা অ্যাটাক করলো, তখন ভারতের সেই ফিমেল অফিসার কিন্তু বলছিল যে আমরা আশা করব যে পাকিস্তানও আমাদের সাথে কি জানি ম্যাচিউর অ্যাক্ট করবে, এরকম একটা স্টেটমেন্ট দিছিল। এটার মানে কি, যে আমি তো একটু নমনীয় হয়ে গেলাম, তাই না? আমি তার বড় বড় গলা হুঙ্কার দিচ্ছি না। এই হইল তাদের আসলে ইয়া। যাই হোক, আচ্ছা, লোকমান হোসেন খুব সুন্দর একটা ইয়া দিছে, অপারেশন সোহাগ রাত। সোহাগ, সোহাগ আমাদের সাথে ক্লাস করতেছে, তার সাথে রাতকে জুড়ে দিছে। এই রাতকে আমরা জানি না। ঠিক আছে, আমরা আশা করবো যে সোহাগ ভাই আমাদেরকে এটা জানাবে যে হুইজ রাত। অপারেশন ক্লোজ ডোর। হ্যাঁ, অপারেশন ক্লোজ ডোর এইটা কি? এটা হচ্ছে যে ওই যে ভারতীয়রা যে আসলে ইয়া করছিল, আচ্ছা না, ওইটা অন্যটা। অপারেশন ক্লোজ ডোর হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যে সারা দেশের মানুষের কাছে যে আসলে অস্ত্র, অবৈধ অস্ত্র চলে গেছিল, সেটা
জমা নেওয়ার জন্য যে অভিযান পরিচালিত হয় সেটাকে আসলে অপারেশন ক্লোজ ডোর বলে। ওকে, সো অপারেশনগুলো একটু মনে রাখেন, যেহেতু আমাদের যুদ্ধ টুদ্ধ হয়েছে। স্বাধীনতার ঘোষণা নিয়ে আমি গত ক্লাসে বলছি, এটা আসলে একটা এই বিষয়ে এখন প্রশ্ন আসবে না, যেহেতু এই প্রশ্নগুলো কারা করতে পছন্দ করে, যখন যারা ক্ষমতায় থাকে তখন তারা প্রশ্ন করতে পছন্দ করে। তো এখন বিষয় হচ্ছে যে এইটা নিয়ে আসলে আমরা কিছু বলবো না, কারণ আপনি অনেক বই দেখবেন যে বইগুলা, আমি নাম বলবো না, বেশ কিছু বই আছে, আমরা জানি যে আসলে এই বইটা কি ধরনের মানুষজন লেখে বা কোন পন্থীর মানুষজন লেখে। তো যার যার ব্যক্তিগত পছন্দ থাকে, ব্যক্তিগত পছন্দ থেকে আমরা অনেক সময় বলি যে হ্যাঁ 25 মার্চ উনি ঘোষণা দিছে, 26 মার্চ ইনি ঘোষণা দিছে। তো এই ধরনের বিতর্ক এড়াইতে আমরা আসলে এই টপিকটা এখন আসলে পড়বো না, যে স্বাধীনতার ঘোষণা কে দিছে। হুম, সবাই দিছে, কিন্তু কে আগে কে পরে এটা নিয়ে যেহেতু মারামারি আছে, এরকম বিতর্কিত কোনো জিনিস দেখবেন এই 19 সেপ্টেম্বরের পরীক্ষাতেও আসবে না, আপনারা যখন প্রাইমারি নিবন্ধন পরীক্ষা দিবেন তখনও আসবে না, বা অন্যান্য যে আসলে চাকরি পরীক্ষা আপনারা যাবেন সেগুলোতেও আসবে না, ঠিক আছে। এবং যেখানে কোনো ব্যক্তি কেউ নাই, আমি বারবার বলতেছি যে আমরা আসলে কি ব্যক্তি নির্ভর কোনো তথ্য পড়বো না, আমরা ঘটনাগুলো জানবো। সো স্বাধীনতার ঘোষণাপত্রে যে 10 এপ্রিল, 17 এপ্রিল, 26 মার্চ, এই তিনটা তারিখ মনে হয় আমাদের একদম মুখস্থ হয়ে গেছে, তাই না? তো এইগুলো আপনি জানতে পারেন যে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় কবে, 10 এপ্রিল, এটা পাঠ হয় কবে 17 এপ্রিল, আর অনুমোদন হয় কবে 26 মার্চ 1971, ঠিক আছে। ওকে, ঠিক আছে। নেক্সট এখানে দেখেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিষয়টা চলে আসছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে একটু হালকা পাতলা আইডিয়া রাখেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর নাম একসময় ছিল হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, পরবর্তীতে এখানে নাম বিপ্লবী শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে নাম হয় হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এবং পাকিস্তানি সেনাবাহিনীর যে পাক হানাদারের যে বাহিনী ছিল, তাদের বোমা হামলার কারণে চট্টগ্রামের যে কালুরঘাট, হ্যাঁ সেইখানে আসলে এটা ছিল একটা প্রেরণ কেন্দ্র, যেটা পরবর্তীতে বেতার কেন্দ্রে রূপ দেওয়া হয় 26 মার্চ। কিন্তু পাকিস্তানের আক্রমণের কারণে এটা যখন ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে 31 মার্চ আগরতলায় এটা অস্থায়ীভাবে গঠন করা হয়। যদিও আগরতলায় যে এটা গঠন করা হয় এটা কোনো কোনো বইতে আসছে, কোনো কোনো বইতে আসে নাই, কিন্তু কলকাতায় 25 মে মাসে যে আবার কলকাতায় এই বেতার কেন্দ্র স্থাপন করা হয়, এইটা আসলে অনেক বইতেই আসছে। ওই যে বললাম যে কিছু বই ছিল না যে তারা একটু ন্যারেটিভটা অন্যরকম করতো। তো তারা বলছে যে একটা নির্দিষ্ট দলের কথা বলছে, যে ওই দলের লোকজন হচ্ছে বেতার কেন্দ্রের যত যন্ত্রপাতি ছিল সবগুলা কি সব নিয়ে এসে কলকাতায় বসায় নতুন একটা কি বেতার কেন্দ্র স্থাপন করছে। এখন বিষয় হচ্ছে যে এখন তাহলে আমরা কি পড়বো? এখন তো যদি পরিবর্তিত প্রেক্ষাপটে যেহেতু আমরা আছি, তাহলে এখন নিশ্চয়ই এই তথ্যগুলা নিয়ে মারামারি চলবে। এখন কে আবার কোন বইতে কি লিখবে না লিখবে এটা তো আমরা জানি না। তাহলে এই ধরনের তথ্যগুলো আমরা আসলে কি করব? পড়ারই দরকার নাই, এগুলো আমরা পড়বই না, এগুলো আমার জানার মানে, হ্যাঁ আমরা তো জানতেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, আবার এখানে গঠন হয়েছিল, কে করছে কারা করছে এগুলাতে আসলে যাবো না, এবং কোনো তর্ক করবো না, কমেন্টও করবো না, মারামারিও করবো না। এই কি হয়েছে এখানে দেখি? স্যার এসআই ভাইবাতে এবার প্রায় সবাইকে জিজ্ঞেস করছে স্বাধীনতার ঘোষককে। হ্যাঁ, মারছে। আচ্ছা, স্যার আমাকে ভাইবাতে জিজ্ঞেস করছিল স্বাধীনতার ঘোষণাপত্র সম্পর্কে, সুমাইয়া জাহান এটা বলছে। আর এসআই ভাইবা দিচ্ছে আমাদের সাগর ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, একজন বলছে যে মনে হচ্ছে কমেন্টে যুদ্ধ দেখতে আসছি। ফরাদ ভাই লিখছে হ্যাঁ টপিকের সাথে মিল আছে। আরে আপনাদের যে কমেন্ট, কি বুদ্ধি! ওকে, এইখানে দেখেন বেশ কিছু জিনিসপত্র বলা আছে, তো এইগুলো আসলে একটু জাস্ট দেখে নিয়েন। হ্যাঁ, প্রথম নারী শিল্পী, প্রথম পত্রিকাকে পাঠ করেন, এত ডিটেলস আসলে পড়ার দরকার নাই। বিসিএসও এগুলো এত আসে না। আসলে যদি কোনোদিন আসেও এই ধরনের প্রশ্ন একটা বা দুইটা আসবে, স্কিপ করলে কোনো ক্ষতি নেই। সো যেইটা জানবেন সেটা হচ্ছে যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ, এবং বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ বেতার। এটা তো সবাই জানি বাংলাদেশ বেতার, কদিন আগে আমিও ঘুরে আসছি। তো এখানে খুব জনপ্রিয় দুইটা অনুষ্ঠান ছিল, একটা হচ্ছে চরমপত্র আর একটা হচ্ছে জল্লাদের দরবার। এই দুইটা জিনিস মনে রাখেন। এবং এইটা পরিচালনা করতেন হচ্ছেন আব্দুল মান্নান, এবং চরমপত্র পাঠ করেন কে? এম আর আক্তার মুকুল। এই নামটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এটা জানি, তাই না? তো জল্লাদের দরবার এটা কেন গুরুত্বপূর্ণ ছিল? কারণ সেখানে যে ইয়াহিয়া খান, যে বদমাইশ লোকটা ছিল, তার প্রতীকী চরিত্র ছিল একটা হচ্ছে কেল্লা ফতেহ খান, এবং আসলে এই কেল্লা ফতেহ খানের আদলে আসলে ইয়াহিয়া খানের সব কুকীর্তিগুলাই তুলে ধরা হয়েছিল। এই জন্য জল্লাদের দরবার অনুষ্ঠানটা তখন খুব বেশি শোনা হইতো, ঠিক আছে। আচ্ছা, এই হলো বিষয়।
তো এই যে যেমন এখানে লেখা আছে যে পাক বিমান বাহিনীর গোলাবর্ষণের কারণে সম্প্রচার বন্ধ হয় 30 মার্চ। তো পরবর্তীতে সেটা আবার পুনঃস্থাপন করা হয় এই যে আগরতলায়, এবং সম্প্রচার শুরু হয় হচ্ছে 25 মে। হুম, ঠিক আছে, এই যে 25 মে। ওকে, সম্প্রচার শুরু হয় হচ্ছে মে মাসে, কিন্তু পুনঃস্থাপন হয় হচ্ছে আগরতলায়। তো এইগুলো নিয়ে মিক্স জিনিসপত্র আছে। তো এইটা আসলে আমাদের এই তথ্য এই জন্য যেখানেই আপনি দেখবেন কনফিউশন, ওগুলো স্কিপ করে যাবেন, ঠিক আছে। আর 6 ডিসেম্বর, হ্যাঁ 6 ডিসেম্বর যিনি আমাদেরকে কারা স্বীকৃতি দেয়, মনে রাখেন 6 ডিসেম্বর যিনি আমাদেরকে কারা স্বীকৃতি দেয় একটা বিষয় আছে এখানে। তো 6 ডিসেম্বর ওই সেম তারিখেই হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম হয়ে যায় বাংলাদেশ বেতার কেন্দ্র কেন্দ্র ঠিক আছে। ভুটান বলছে। ওকে, মুজিবনগর সরকার আমরা সবাই জানি, কারণ 43, 44, 45 সব বিসিএসে এখান থেকে একটা করে প্রশ্ন আসছে যে অস্থায়ী অস্থায়ী রাষ্ট্রপতি না, কোনটা জানি আসছিল, স্বরাষ্ট্র ত্রাণমন্ত্রী আসছিল যে এইচ এম কামরুজ্জামান। আর এই আরেকটা কোনটা জানি আসছিল আমি ভুলে গেছি। হ্যাঁ, তো এইগুলা মনে হয় আমাদের আসলে এত পড়া হয়েছে যে এখানে আর আপনাদের পড়ানোর মতো কিছু নাই। আচ্ছা, এই তিনজন মানুষ আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, এদের সম্পর্কে আমরা একটু জেনে রাখবো আর কি। ঠিক আছে, জেনে রাখবো কি সেটা হচ্ছে যে তিনি ছিলেন হচ্ছে প্রধান সেনাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এম জি ওসমানী, বা ওই যে আতাউল গনি ওসমানী যার নাম, হ্যাঁ আমরা MAG এখানে লেখা আছে, ফুল নাম তো ওই যে আমরা অনেক জায়গায় আতাউল গনি ওসমানী দেখি একই মানুষ, ঠিক আছে। হ্যাঁ, ভুটান, ভেরি গুড। হ্যাঁ, কেল্লা ফতে এখান থেকেই আসছে। আচ্ছা, সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? M A রব বা আব্দুর রব। এবং বিমান বাহিনীর প্রধান তিনি কে ছিলেন? তিনি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। ডেপুটি চিফ অফ স্টাফ AK খন্দকার। উপাধি ছিল কি বা র্যাঙ্ক ছিল কি বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, ঠিক আছে। ওকে, আর মুক্তিযুদ্ধে 3টা ফোর্স ছিল, এবং 3টা ফোর্সে যারা দায়িত্বে ছিলেন তাদের নামের প্রথম অক্ষর থেকে ফোর্সের নাম রাখা হয়েছিল। যেমন জিয়াউর রহমান, তো এখানে জিয়াউর রহমান আমরা কিভাবে লিখি? জেড দিয়ে লিখি। হ্যাঁ, তো জেড দিয়ে লেখার কারণে কি, ওই যে জেড ফোর্স। এরপরে শফিউল্লাহ, এর মানে কি? এস, তাহলে এস ফোর্স। আর কে ফোর্স, খালেদ মোশাররফ, খালেদ, সো কে ফোর্স। তো মুক্তিযুদ্ধে এই 3টা ব্রিগেড ছিল, যার মানে এই ফোর্সগুলা হচ্ছে এই অধিনায়ক যাদেরকে করা হয়েছিল তাদের তাদের প্রথম অক্ষর দিয়ে আসলে নামকরণ করা হয়েছিল। আর মুক্তিযুদ্ধে যে সেনাবাহিনী বলতে আমাদের তখন আসলে 2টা ট্রুপস ছিল, একটা হচ্ছে নিয়মিত আর একটা হচ্ছে অনিয়মিত। নিয়মিতটা আসলে কি ছিল? নিয়মিতকে আমরা নাম দিচ্ছি হচ্ছে মুক্তি ফৌজ বা মুক্তি বাহিনী। আর অনিয়মিত যারা এখানে আসলে ছাত্র যুবক এরা ছিল, তো এদেরকে আমরা নাম দিছিলাম মুক্তিযোদ্ধা বা গণবাহিনী। তো এবং এই যে মুক্তি বাহিনী, হ্যাঁ এই মুক্তি বাহিনীটা আসলে এই যে হবিগঞ্জের তেলিয়াপাড়া নামক একটা জায়গা আছে, সেই তেলিয়াপাড়া জায়গায় মানে চা বাগান আর কি, তেলিয়াপাড়া চা বাগানে, এই যে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগান, এই চা বাগানে একটু আগে আমরা যে একজন গুরুত্বপূর্ণ মানুষের নাম দেখলাম না, ছবি দেখলাম না, খুব রাজকীয় গোফওয়ালা, আতাউল গনি ওসমানী। তো এই কর্নেল আতাউল গনি ওসমানীর নেতৃত্বে এই চা বাগানে গঠন করা হয় হচ্ছে মুক্তি ফৌজ 4 এপ্রিল 1971। হ্যাঁ, এই 4 এপ্রিল একটা ঘটনা ঘটে। ওই যে আমি একদিন বলছিলাম যে 4 এপ্রিল আমার হচ্ছে বর্তমানে আমি যেখানে আছি সেখানে আমার নিয়োগ হয়, তো এই তারিখটা আমার মনে আছে মোটামুটি আর কি। এবং এই যে 4 এপ্রিল, এই 4 এপ্রিল এপ্রিল কোন একটা আন্তর্জাতিক সংগঠন রিলেটেড একটা খুব গুরুত্বপূর্ণ ডেট, যেটা আমরা আসলে জানি, আন্তর্জাতিক ক্লাসে গেলে এটা আমরা পড়বো, ঠিক আছে। তো 4 এপ্রিল মুক্তি ফৌজ গঠন করা হয়, সেটাকেই পরবর্তীতে আমরা নাম দিই, যে 1 সপ্তাহের মধ্যে নাম দেই হচ্ছে মুক্তি বাহিনী। তো এখান থেকে আর তেমন কিছু পড়ার নাই। এরপরে যদি অনিয়মিত বাহিনীর কথা বলি, অনিয়মিত বাহিনী হচ্ছে এদেরকে আসলে ট্রেনিং দেওয়া হয়তো, গেরিলা যুদ্ধের ট্রেনিং এদেরকে দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে, এদেরকে ফ্রিডম ফাইটার্স বা ওই যে মুক্তি যোদ্ধা বা গণবাহিনী বলা হয়েছে, ঠিক আছে। ওকে, এরপরে আছে ওই যে সেক্টর। সেক্টরের আমরা হচ্ছে এই সেক্টরটা আমি পড়াইছিলাম আপনাদেরকে একদম শুরুতে একটা ক্লাস নিয়েছিলাম, মনে হয় ফ্রি ক্লাস না কি ক্লাস বলে ওইটাকে, কোনো একটা ক্লাস নিয়েছিলাম, এবং সেখানে আমি বলে দিয়েছিলাম যে কোথায় কোথায় কোন কোন সেক্টর আছে। এই যে এই জিনিসটা আছে, এই ম্যাপটা মনে হয় আপনাদের অনেকের কাছেই আছে, আপনারা অবশ্যই কি করবেন, এইটা নিজেরা আঁকবেন যে কোথায় 1 নম্বর আছে কোথায়। আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম যে এবার নিচ থেকে শুরু করবেন, 11টা সেক্টরে ভাগ করে না বাংলাদেশকে ওই সময়, তাহলে এইখানে তো 10, ওই যে নৌ সেক্টর যেটা। সো আমরা বলছিলাম যে একটা শর্টকাট শিখছিলাম যে এখানে 11, হ্যাঁ এখানে 10 যদি থাকে, এখানে
এদিক থেকে এদিক থেকে একবার এদিকে যাব, আবার এদিক থেকে এদিকে আসবো, এইভাবে আমি একটা শর্টকাট বসলাম। ঠিক আছে, অবশ্যই ওইটা কি করবেন, বা যে কোনো বইতেই আপনি এটা পাবেন। আপনার কাজ হচ্ছে এই যে মানচিত্রটা আছে এখানে আঁকবেন যে কতটুকু কোন সেক্টরে এবং কোন সেক্টরে কারা আছে সেটা অবশ্যই একটু একটু জেনে রাখবেন আর কি। সেক্টর অধিনায়ক ছিলেন মোট 16 জন। তো এইগুলাতে অনেকে আসলে শর্টকাট টর্টকাট করতে চান, শর্টকাট আসলে অ্যাভয়েড করাই ভালো। তো দেখেন 1 নম্বর সেক্টর, হ্যাঁ ওই যে দেখেন কোথা থেকে শুরু হয়েছে, দেখেন 1 নম্বর সেক্টর হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার। তো আমি কি বলছি যে ম্যাপটা যে আছে, এই যে এদিক থেকে যাব, তাহলে এই যে এটা হবে 1, এটা 1, এদিকে আছে 2, এইভাবে 3 4, তারপরে ওই দিক থেকে আবার নামবো। ঠিক আছে, তো দেখেন এইটা যদি 1 হয় তাহলে এটা চট্টগ্রাম কক্সবাজার। আচ্ছা আসেন কি আছে, এই যে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি, অর্থাৎ পুরা পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের যে জোনটা আছে পুরোটা এখানে কাভার করে। আচ্ছা তাহলে 1 নম্বর সেক্টরে এখানে মনে রাখবেন যে এই 1 নম্বর সেক্টরে এখানে আমি লিখলাম 1R। 1R কেন? কারণ আর বলতে আসলে আপনি মনে রাখবেন এখানে 2 জন অধিনায়ক ছিলেন, বা হ্যাঁ সেক্টর অধিনায়ক ছিলেন। তো 2 জনের নামেই আর কি আর আছে। একজন হচ্ছে রহমান, হ্যাঁ কোন রহমান? তারেক রহমান না, জিয়াউর রহমান। হ্যাঁ, তো তারেক রহমান হলে তো আবার স্লোগান বের হয়ে যেত, কি তারেক রহমান জানেন নাকি? হ্যাঁ, আচ্ছা। হুম, তো ওই যে রহমান, জিয়াউর রহমান, আর ওই যে আর দিয়ে আরেকটা কি রফিকুল ইসলাম। তাহলে আপনি কি করবেন, যখন আপনি এই ম্যাপটা আঁকবেন এখানে ওয়ানের জায়গায় এখানে আরও লিখবেন। আর মানে কি, একটা হচ্ছে রহমান, জিয়াউর রহমান, আর হচ্ছে আর দিয়ে কি রফিকুল ইসলাম। ঠিক আছে, তাহলে 1 নম্বরে কে আছে? তাহলে ম্যাপে যখন আপনি এইভাবে লিখে পড়বেন তখন দেখবেন জিনিসটা এমনিই মনে থাকবে। ঠিক আছে। আচ্ছা 2 নম্বরে 2 জন আছে। হ্যাঁ 2 নম্বরে 2 জন আছে, একজন হচ্ছে কি খালেদ মোশাররফ। যেহেতু 2 নম্বর সেক্টর 2 জনই থাকবে, তো 2 জনই আছে, খালেদ মোশাররফ আর কি এটিএম হায়দার। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা 3 নম্বরে, 3 নম্বরে দেখেন 3 নম্বরে যে মানুষগুলো আছে তাদের 3টা করে শব্দ আছে। যেমন এখানে দেখেন যে কে এম শফিউল্লাহ, আর এখানে কি যে এ এন এম। তো এরকম বড় বড় নামওয়ালা। তো একটা হচ্ছে কে এম শফিউল্লাহ, আর একটা কি আনম নুরুজ্জামান। ঠিক আছে, তো এইভাবেও চাইলে মনে রাখতে পারেন, যদিও আসলে এগুলো আমার খুব একটা পছন্দ নাই, শর্টকাট হাবি যাবি। হ্যাঁ, 4 নম্বর সেক্টর দেখেন, 4 নম্বর সেক্টর কি আছে, 4 নম্বর 4, আর এখানে আছে আর। হ্যাঁ, তাহলে দেখেন 4 আর, উচ্চারণ কিন্তু কাছাকাছি, তাহলে 4-এর সাথে আর মিলে যায় যেহেতু আপনি মনে রাখবেন সি আর। হ্যাঁ, সি আর দত্ত। সি আর মানে কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেটিভ না, সি আর মানে কি চিত্তরঞ্জন দত্ত। তাহলে 4 নম্বরে কে ছিল? সেক্টর 4, অধিনায়ক আর, কোন আর? সি আর, চিত্তরঞ্জন দত্ত। ঠিক আছে। আচ্ছা 5, 5 হচ্ছে সিলেট। হ্যাঁ দেখেন এই যে মৌলভীবাজার সিলেট, এগুলো কোথায়? এই যে এখানে। এই যে এখানে হচ্ছে কি 4, সরি এখানে 5, এখানে 4, মানে সিলেটটা আসলে কি এইদিকে না, সিলেট এইদিকে, আর মৌলভীবাজার হচ্ছে যে এই দিকটায়। আচ্ছা যে এইটা আপনারা নিজেরা এখানে আর কি, আমার তো এখানে ম্যাপের ইয়াটা ঠিক নাই, সাইজ ঠিক নাই আর কি। ওকে, এরপর কে আছে? 6, 6-এ কে ছিল? উইং কমান্ডার। হ্যাঁ, উইং কমান্ডার এম খাদেমুল বাশার। বলেন তো উইং কমান্ডার, উনি এই উইং কমান্ডার র্যাঙ্কটা আসলে কার? আর্মির, নেভির, না এয়ারফোর্সের? আচ্ছা এরপর দেখেন 7 নম্বরে কি, 7 নম্বর হচ্ছে যে একদম উত্তরবঙ্গ, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, চাপাই নবাবগঞ্জ হবে এখানে, জয়পুরহাট। ঠিক আছে, পুরো উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের যে রাজশাহী যে বেল্ট আছে, রাজশাহী চাপাই যে বেল্ট আছে সেটা হচ্ছে 7। 6 নম্বরে কে ছিল? 6 নম্বর হচ্ছে একদম মাথার উপরে। মাথার উপরে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি 6, আর এইটা কি 7, মানে এইদিকে যে 1 2 3 4 5, আবার ওই দিক দিয়ে নামতেছে 6 7, এভাবে নেমে এখানে তো 10 আছে। ঠিক আছে, ঢাকা কোথায়? ঢাকা এই যে ঢাকা। ওকে, আচ্ছা এরপরে 8 নম্বর হচ্ছে এটা আবার যে দক্ষিণবঙ্গ, যশোর, খুলনা, ওই বেল্টে ছিল কে? আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর। বরগুনা এবং পটুয়াখালী কারা ছিল এখানে? মেজর আব্দুল জলিল। 10 নম্বরটা আমরা জানি ভোলা, নৌ সেক্টরের অধীনে। আর 11 নম্বরে ছিল হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, অর্থাৎ বর্তমানে যেটা আর কি ময়মনসিংহ বিভাগ বলা যায়, শুধু অ্যাডিশনালি এখানে হালকা করে টাঙ্গাইল আছে। তো সেটা ছিল হচ্ছে 11 নম্বর সেক্টর, এম আবু তাহের এবং ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। ঠিক আছে, তো এই নামগুলো আসলে খুব কঠিন কিছু না মনে রাখা, একটু জাস্ট আপনাকে লিখে লিখে পড়তে হবে। ঠিক আছে, কোনো শর্টকাট টটকাটে আসলে যাওয়ার দরকার নেই। উইং কমান্ডার এটা আসলে নেভির না, উইং কমান্ডার হচ্ছে এয়ারফোর্সের র্যাঙ্ক। হ্যাঁ,
ওকে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এইগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এখানে আমার টাইপিস্টকে আমি এগুলা আসলে বলি নাই, সে আর কি লিখে ফেলছে, আমার কোনো দোষ নেই, ঠিক আছে। ওকে। যৌথ বাহিনী গঠন। তো বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী দিবস একটা দিবস আছে, তো এইটা আপনি একটু মনে রাখেন। সশস্ত্র বাহিনী দিবস কবে? 21 নভেম্বর, ঠিক আছে। ক্লিয়ার হওয়ার দরকার নেই, একটা কথা একবার ক্লাসে বললে হয়, ঠিক আছে, বারবার বলার কোনো দরকার নেই, ঠিক আছে। এগুলো তো আপনি পেয়ে যাবেন। আপনি আমার কথা শোনেন না, ক্লিয়ার না ক্লিয়ার না বলতেছে, দুষ্টু ছেলে। আচ্ছা। তো যৌথ বাহিনী কবে গঠিত হয়? 21 নভেম্বর। এই জন্যই এটাকে আমরা আসলে কি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করি। এবং এটা আসলে এখানে যেটা বিষয় ছিল যে ওই যে ভারত একদম শেষ দিকে এসে আমাদের পুরা ইয়াটা তারা তাদের দিকে নিয়ে নেয়। এবং এখনো তো অনেক জায়গাতেই তারা বলে যে কি যে তাদের যুদ্ধ বা এরকম কিছু, তাই না? তো এটা খুবই আনফরচুনেট। হয়তো ওরা এটা নিশ্চয়ই একটা এটা আর দাবি করবে না। তো তারা এই যৌথ বাহিনী গঠন করে আসলে নভেম্বরে এসে, কিন্তু অনেক সময় অনেকেই দেখবেন বলে যে এটা আসলে পাকিস্তান ভারতের যুদ্ধ ছিল, এটা বাংলাদেশের যুদ্ধ ছিল না, এরকম কথাবার্তাও কিন্তু ওরা প্রায় সময় বলে। তো বাংলাদেশের মুক্তি বাহিনী ও ভারতের মিত্র বাহিনী নিয়েই হচ্ছে এই যৌথ বাহিনী গঠন হয়। এই যৌথ বাহিনীর প্রধান একজন ভারতীয় ছিলেন, জগজিৎ সিং। ইনি গান গাইতেন, হ্যাঁ, তাই না? ইনি কিন্তু সেই গায়ক না, গায়ক জগজিৎ সিং না, ঠিক আছে। ওকে। হ্যাঁ, সবাই সব নিয়ে যাচ্ছে, এ বলতেছে ও আমার, হ্যাঁ, ওই সেক্টর কমান্ডার আমার এলাকার, ও আমার আত্মীয়, হ্যাঁ, সবাই এগুলো কমেন্টে লিখতেছে, খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে। এবং এখানে একটা প্রশ্ন যেটা আপনি মনে রাখবেন সেটা হচ্ছে 12 মার্চ 1972। এই 12 মার্চটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই 12 মার্চ 1972 ভারতের সৈন্যরা বাংলাদেশ থেকে ভারতে ফিরে যায়। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই 12 তারিখ দিয়ে আরেকটা জিনিস মনে রাখবেন, 12 জানুয়ারি মুজিবনগর সরকার ভেঙে যায়, ঠিক আছে। 12 জানুয়ারি 1972 মুজিবনগর সরকার ভেঙে যায়। ওকে। এবং এখানে দেখেন 3 ডিসেম্বরের কথা বলা আছে। এই 3 ডিসেম্বর একটু আগে আমরা পড়ছিলাম যে 3 ডিসেম্বর পাকিস্তান যে কাজটা করছিল, যে তারা ভারতের উপর অ্যাটাক করে। ভারতে তখন প্রধানমন্ত্রী তৎকালীন যিনি ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি তার জন্য তখন কাজ সুযোগ সহজ হয়ে যায়। সে অফিসিয়ালি তখন কি করে, ও তো এই জন্যই ওরা কি করতেছিল যে আমাদের সাথে আমাদের হেল্প করছিল, করে বিভিন্নভাবে পাকিস্তানকে উস্কাচ্ছিল। পাকিস্তানও সেই ফাঁদে পা দেয় এবং তারা ভারতকে যখন অ্যাটাক করে বসে তখন কিন্তু পুরা ওয়ার্ল্ড নড়ে চড়ে বসে, ঠিক আছে। এবং আসলে পুরো ওয়ার্ল্ড নড়ে চড়ে বসছিল এই জন্যও যে তারা বাংলাদেশকে তো গত 9 মাসে একদম পঙ্গু করে ফেলছিল। যত আমাদের ভালো ভালো মানুষ ছিল, বুদ্ধিজীবী ছিল, সবাইকে মেরে ফেলতেছিল। এগুলো নিয়ে প্রচুর ইয়াটা হচ্ছিল, নিউজ হচ্ছিল, বা প্রচুর ইন্টারন্যাশনাল মিডিয়া এটা নিয়ে কনসার্ন দেখাইছিল। বাট যখন ওরা এই যে ভারতকে অ্যাটাক করে ফেললো, তখন আসলে ভারতও লাইসেন্স পেয়ে গেল, ঠিক আছে। ওকে। এটা আসলে মুখস্থ করার কিছু নেই, এটা মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও ভালো, মানে সমস্যা নেই, ঠিক আছে। শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা। আর এখানে কয়েকজনের বিষয়ে বলা আছে, এগুলো আপনারা চাইলে একটু দেখতে পারেন। আহ, যেমন মনির চৌধুরী, এর নাম আমরা শুনছি। শহীদুল্লাহ কায়সার, ওনার নাম আমরা শুনছি। হ্যাঁ, আলতাফ মাহমুদ, তারপর হচ্ছে যে সেলিনা পারভিন, ধীরেন্দ্রনাথ দত্ত, এনাদের বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। এখানে অনেকের নামই বলা আছে, মোটামুটি যারা একটু প্রমিনেন্ট ছিলেন তাদের বিষয়ে বলা আছে। সবগুলা যদি আপনি জানতে পারেন, অ্যাটলিস্ট নামগুলা, হ্যাঁ, যে আসলে কে কি ছিলেন, যতটুকু আপনার আসলে কুলায় আপনি একটু মনে রাখেন আর কি, ঠিক আছে। আচ্ছা। এরপরে পাকিস্তান আসলে আত্মসমর্পণ করলো। কে আত্মসমর্পণ করে সেটা আমরা মোটামুটি সবাই জানি, জেনারেল নিয়াজি। এবং তিনি হচ্ছে আত্মসমর্পণের জন্য দেখেন কোথায় যোগাযোগ করে, মার্কিন দূতাবাসী, হ্যাঁ। তো আসলে আর যাওয়ার কোনো জায়গা নাই, তারা ইউএস এর দরবারে তখন ঠকঠকায়, ঠিক আছে। ওকে। এবং তারা বাহিনী আত্মসমর্পণ করে হচ্ছে বৃহস্পতিবার ছিল দিনটা, 16 ডিসেম্বর 1971। এবং যেটাকে আমরা আসলে বিজয় দিবস হিসেবে পালন করি, এবং স্বাধীনতা দিবস হচ্ছে আমাদের কি 26 মার্চ, ঠিক আছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাক্ষর করে হচ্ছে দুইজন, পাকিস্তানের পক্ষে নিয়াজি, আর যৌথ বাহিনীর ওই যে আমাদের যে প্রতিনিধি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, তিনি হচ্ছে যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন, ঠিক আছে। আর যৌথ বাহিনী, ঠিক আছে, যৌথ বাহিনীর প্রধান যেহেতু ইন্ডিয়ান ছিল, তাহলে বাংলাদেশের হয়ে কেউ ছিল না? হ্যাঁ ছিল, ওই যে একে খন্দকার ছিল, ঠিক আছে। ওকে। তো এখন প্রশ্ন আসতে পারে যে ওই সময় তো সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে এমএজি ওসমানী বা আতাউল গনি ওসমানী, উনি কেন উপস্থিত ছিলেন না? কারণ তিনি সিলেটে ছিলেন। এগুলো একটু জেনে রাখেন, এমন না যে এটা প্রশ্ন আসবে যে এমএজি ওসমানী কেন ছিলেন না ওখানে উপস্থিত, এমসিকিউতে আসবে যে কোথায় ছিলেন, রাজশাহী, সিলেট, এইটা আসবে না কখনো, বাট জেনে রাখলেন আর কি। ওকে।
ওকে, আচ্ছা, প্রায় 93,000 বা ওই যে 91,554, এটা নিয়ে আসলে আছে, এগুলো দরকার নাই। আত্মসমর্পণকারী প্রথম পাকিস্তানি, এগুলো যে বললাম এগুলো পরীক্ষায় আসবে না, বাট জেনে রাখতে পারেন, ঠিক আছে। ওকে, সো এই আর কি, যে 73-এর গ্যাজেট আর হচ্ছে বর্তমান একটু তো আপডেট হয়েছে, আপনি জানেন। সো এই হলো বিষয়, ঠিক আছে। কি অবস্থা আপনাদের? ওকে, বীরশ্রেষ্ঠদের এখানে পরিচিতি দেওয়া আছে। তো এখানে আসলে আহ, যা পাওয়া গেছে বা যা আমরা জানি মোটামুটি দিছি আর কি। তো এইখান থেকে আসলে যেমন জন্ম, মৃত্যু, এত মৃত্যুটা একটু হয়তো আপনি যদি মনে রাখতে পারেন, সিরিয়ালি মনে রাখেন যে কে কবে কত তারিখে মারা গেলেন। মহিউদ্দিন জাহাঙ্গীর খুবই আনফর্চুনেট যে 14ই ডিসেম্বর মারা গেছেন। রুহুল আমিন 10 ডিসেম্বর। যদি আর কিছুদিন ওনারা একটু সার্ভাইভ করতে পারতেন, হয়তো বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের হাওয়া ওনারা নিতে পারতেন আর কি। তো সবাই হচ্ছে আমাদের এনারা বীরশ্রেষ্ঠ, আমরা মোটামুটি সবার নামই জানি, 7জনই তো আমাদের বীরশ্রেষ্ঠ। এটা তো আর চেঞ্জ হয় না, এবং আমি আশা করি যে আপনারা সবাই তাদের বিষয়ে জানেন। মানে আপনাদের এই বয়সে আর এদেরকে নিয়ে পড়ানোর কিছু নাই, যেহেতু তারা আমাদের আসলে বাংলাদেশের রত্ন। সো আমার মনে হয় যে জানেন, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে বিষয় হইতেছে যে কি বললাম যে হামিদুর রহমান, আমার জেলার ঝিনাইদহ। আচ্ছা, ভেরি গুড। তো এখানে মুন্সি আব্দুর বীরশ্রেষ্ঠ সবাই আসলে ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবাই ইম্পর্টেন্ট। বাহিনীর যারা ছিল তারাও যেমন ইম্পর্টেন্ট, যারা এই যে ইয়াতে ছিল, ইপিআরে ছিল, সবাই না, ইপিআরে 2জন, নূর মোহাম্মদ শেখ আর মুন্সি আব্দুর রফ। হ্যাঁ, তো এই আর কি। ফরহাদ ইসলাম বলছে নাইস ক্লাস। কেন স্যার? তো কেডি পাঠকের মতো কলম ঘুরাতে পারেন। আচ্ছা, ভেরি গুড। কঠিন কমেন্ট লিখছে। ওকে, আজকে কিন্তু এখানে ইয়া আছে, হ্যাঁ, এই যে সামনে গামছা আছে, কি জানি বলছিল সামজাদ, কি সাজ্জাদ ভাইয়ের গামছা। হ্যাঁ, আজকে সাজ্জাদ ভাই, এটা আসলে সাজ্জাদ ভাইয়ের গামছা কিনা আমি জানি না, কিন্তু আছে আর কি। ওকে, তো মুন্সি আব্দুর রফ, হ্যাঁ, তো এইটা আমার মনে হয় যে আপনারা একটু দেখে নিয়েন। এখানে অনেকেই আপনাদের, বুঝতেছি আপনাদের আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, এলাকার আছে, এবং সবাই অনেক গর্ব নিয়ে বলতেছে। এই 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 জিনিসটা আমাদের মধ্যে থাকা ভালো, আসলেই তারা আমাদের গর্ব, ঠিক আছে। টাইপিস্টকে মারতে হবে? মতিউর রহমান কবে? হায় হায়, মতিউর রহমান জন্মাইছে 1971-এ, আমারে তো মারছে। শেষ, সব শেষ, শেষ করে ফেলছে আমাকে। এই টাইপিস্ট নিয়ে আমি কোথায় যাব? মারছে আমাকে। ওকে, সো আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা আপনারা জানেন যে 2জন, একজন ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম, তারামন বিবি, 2 নম্বর সেক্টর, একজন 11 নম্বর সেক্টর। তো ক্যাপ্টেন যে ডাক্তার সেতারা বেগম, তার বিষয়ে তিনি আসলেই একজন বীর প্রতীক খেতাব পাওয়ার মতো একজন মানুষ। আমি তার বিষয়ে একটু পড়াশোনা করছিলাম, অন্য কোনো এক ক্লাসে তার বিষয়ে আলোচনা করব। তারামন বিবি, আহ, উনিও জোস। হ্যাঁ, যে আপনারা যারা এখানে ফিমেল স্টুডেন্ট আছেন তারা জানতে পারেন যে ওনারা আসলে কতটুকু নিজেদের ইয়া করছে। কাকন বিবির কথা আমি এখনই বলতেছিলাম, কাকন বিবি বলতে যাচ্ছিলাম, খেতাববিহীন নারী বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি। তিনি খাইয়া, আবার কি খাসিয়া, ও আল্লাহ, খাসিয়া, মুক্তি বেটি নামে তিনি খ্যাত, ঠিক আছে। এখান থেকেও কিন্তু প্রায় প্রশ্ন আসে, ওনার ব্যাপারেও কিন্তু প্রায় প্রশ্ন আসে। আপনারা এই 3জন মানুষের বিষয়ে একটু পড়াশোনা করতে পারেন, ঠিক আছে। বীরাঙ্গনা উপাধি দেওয়া হয় প্রায় 3 লক্ষ নারীকে। আচ্ছা, 2016 সালে ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী ওনাকে দেওয়া হয়। এটা ওই সময় ওই কনটেক্সটে বেশ ইম্পর্টেন্ট ছিল, বাট এখন অনেক সময় হয়ে গেছে, সেটা অত ইম্পর্টেন্ট না, বাট যদি মনে রাখতে পারেন ভালো। সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা হচ্ছেন শহীদুল ইসলাম লালু, তখন তার বয়স ছিল 13 বছর, 11 নম্বর সেক্টরে ছিলেন। আর আদিবাসী হচ্ছে ইউকেচিং মার্মা বা উক্যাচিং, তিনি ইপিআর এর সদস্য হিসেবে 6 নং সেক্টরে যুদ্ধ করেন, ঠিক আছে। এই মানুষগুলোর একটু পরিচিতি আমাদের জানতে হবে। ওকে, ওকে, সো জাতীয় স্মৃতিসৌধ, এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে সম্মিলিত প্রয়াস হচ্ছে তার নাম, স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। ফলক আছে কয়টা? ছবিতে দেখতে পাচ্ছেন, কয়টা আছে? 7টা। অনেকে আপনারা গেছেন আমি জানি। হ্যাঁ, নির্মাণ কাজ সমাপ্ত হয় কবে এটা আমার দরকার নাই, তাই না? উদ্বোধন 16 ডিসেম্বর 1982। 16 ডিসেম্বর যে হয় এটা তো বুঝতেই পারতেছেন, 1982 সালে।
কিন্তু সালটা মনে রাখতে পারেন। উচ্চতা প্রায় 150 ফুট। ওকে, নেক্সট এখানে কি আছে দেখেন, ভাস্কর্য যেগুলো আছে, মুজিবনগর স্মৃতিসৌধ, এটা আসলে আসবে না এখন, বুঝতেই পারতেছেন, তানভীর কবির আহ, স্থপতি ছিলেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুর ঢাকায় অবস্থিত। অপরাজেয় বাংলা সবাই জানেন, হ্যাঁ, ঢাবিতে অবস্থিত। স্থপতির নামটা মনে রাখতে পারেন, সৈয়দ আবদুল্লাহ খালেদ। জাগ্রত চৌরঙ্গি আব্দুর রাজ্জাক, হ্যাঁ, স্থপতি, এবং এটা জয়দেবপুর চৌরাস্তায়। আপনারা অনেকেই জয়দেবপুর, আমরা যারা ওই দিককে যাওয়া আসা করি, জানেন যে জাগ্রত চৌরঙ্গি কোনটা, বা হয়তো দেখছেন। হ্যাঁ, চেতনা 71, পতাকা 71, বিজয় 71, অঙ্গীকার, প্রজন্ম, হ্যাঁ, যা আছে এগুলা যতটা আপনি যেভাবে মনে রাখতে পারেন ভালো, না হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। বুঝছি। ওকে, তো মোটামুটি আমাদের এই ছিল আজকে মুক্তিযুদ্ধ রিলেটেড জিনিসপত্র, খুব অল্প করে যতটুকু বলা যায়। আসলে মুক্তিযুদ্ধ আমরা এতটাই মুখস্থ করছি একটা সময়, যে এখন আসলে এগুলো আমাদের কাছে পানি ভাত, তাই না? সো বুঝতে পারতেছেন যে আসলে কতটুকু পড়তে হবে। মুক্তিযুদ্ধ কনটেক্সটে যে ঘটনা প্রবাহগুলো আছে সেগুলো জাস্ট আমার উপর দিয়ে একটু জানলেই হবে। এইটা নিয়ে আর খুব বেশি আগে আমরা অনেক কিছু পড়তাম না, এগুলো এখন আর দরকার নাই। আমরা যা হইছে সেটাই পড়ব, এর বেশি কিছু দরকার নাই জানার। আর নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতি, তারপরে যে সম্পদ, এগুলো নিয়ে আমরা একটু আগায় ফেলবো আর কি পড়ে, ঠিক আছে। আগামীকাল আমাদের ইনশাল্লাহ ম্যাথ ক্লাস হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।